আই লাভ ইউ পাশের বাড়ির চ্যাংড়াপোলা। বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক ভয়ঙ্কর খেলার চক্করে পড়ে অবশেষে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এমন একটা পোস্টটা দিয়েই ফেললো আরোহী। কোন কুক্ষণে যে বান্ধবীদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক খেলাটা খেলতে গিয়েছিল কে জানে। হঠাৎ তাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আরোহী ঘাড় ঘুরিয়ে তাকালো কক্ষের দেয়ালে ঝুলানো দেয়াল ঘড়িটার পানে। রাত প্রায় 12টা বেজেছে। বাবা মা এবং ছোট ভাইটা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। কিন্তু এত রাতে আবার কে এলো? কিন্তু এত রাতে একা একজন মেয়ে মানুষ হয়ে কি তার দরজা খোলাটা ঠিক হবে? আরোহী ভীত হলো। দরজায় লাগানো দূরবীন লুকিং গ্লাস থেকে তাকালো বাইরে। অমনি চমকে উঠল মেয়েটা। এ কি, বাইরে তো তূর্ণ দাঁড়িয়ে আছে। এই লোক এত রাতে এখানে কেন? তূর্ণ হাত উঁচিয়ে আবারও কলিং বেল চাপলো। আরোহী আর সময় ব্যয় করল না। কলিং বেলের আওয়াজ শ্রবণে যদি তার মায়ের ঘুম ভেঙে যায় আর সে এসে দেখে তূর্ণ এসেছে, অথচ আরোহী দরজা না খুলে দাঁড়িয়ে রয়েছে, তখন আবার একচোট বকুনি দিবে। তার মায়ের আদরের ভাইপো কিনা। মেয়েটা হাত উঁচিয়ে দরজাটা খুলল। নিজেকে স্বাভাবিক রেখে বলল, তূর্ণ ভাই আপনি? পুরো কথাটা শেষ করতে পারল না আরোহী। তার আগেই তরুণের পুরুষালী হাতের বেশ শক্তপোক্ত একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটার নরম গালে। চক্ষু দুটোতেও রক্তিমাভা বিরাজমান। ঢোক গিলল আরোহী। আমতা করে বলল, আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন তরুণ ভাই? প্রশ্নটা কণ্ঠে ধারণ করতে যতক্ষণ, তারপরে আবারও একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটার আরেক গালে। আরেকটা হাত অন্য গালে দিয়েই ফুপিয়ে উঠল মেয়েটা। নাক টেনে শুধালো, আমি কি করেছি তরুণ ভাই? এভাবে হুট করে বিরোধী দলে ন্যায় আচরণ করছেন কেন? দরজা খুলতেই থাপড়াথাপড়ি লাগিয়ে দিয়েছেন ওই ইটের মতো শক্ত হাত দিয়ে। আই লাভ ইউ পাশের বাড়ির চ্যাংড়াপোলা? কোন ছেলেকে তো আই লাভ ইউ বলেছিস বেয়াদব? এত বড় সাহস তোকে কে দিয়েছে? একটুখানি পুচকে মেয়ে, নাক টিপলে এখনো দুধ বের হয়, এর মধ্যে নাগর জোরে তো নেমে পড়েছে। আমার নাক টিপলে কোনো কালেই দুধ বের হয়নি তরুণ ভাই, বরং সর্দি বের হয়েছে। বিশ্বাস না হলে টিপে দেখুন। আপনার থাপ্পড় খেয়ে কান্না করতে গিয়ে নাকে সর্দি জমেছে মাত্রই। তুই কিন্তু বেশি বার বেড়েছিস আরোহী। আমার কথার উপর আর একটা কথা বললে তোর নাকটাই কিন্তু আমি কেটে নেব। তুই যে ইদানিং এসব করে বেড়াচ্ছিস, পাশের বাড়ির ছেলেতে ফেসবুক পোস্ট করে আই লাভ ইউ বলে বেড়াচ্ছিস, এসব তোর হিটলার বাপ জানে? দেখ এখনো জানিস নি? দাঁড়া, ডাকছি তোর হিটলার বাপকে। মেয়েকে আদর আদরে এতটাই বাদর বানিয়েছে, সে এখন পাশের বাড়ির ছেলেদের ধরে ধরে আই লাভ ইউ বলে। তূর্ণ তবুও দমল না। ওষ্ঠাধর ফাঁকা করে উদ্যত হলো আরু শেখ এবং ইরাকে ডাকতে। আরোহী ভীত হলো আরো। কি করবে না করবে ভেবে পেল না। শেষে আর উপায় না পেয়ে হুট করেই সে বসে পড়ল তূর্ণের পায়ের কাছে। দুই হাতে তার পা জড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মা বাবাকে কিছু বলবেন না তূর্ণ ভাই। বান্ধবীদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে গিয়ে ওই পোস্টটা করেছিলাম ভাইয়া, নয়তো করতাম না। আব্বু আম্মুকে ডাকবেন না তূর্ণ ভাই। আমি সত্যিই বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লে পরে ওই পোস্ট করেছিলাম। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের বাড়ির আশেপাশে কোনো চ্যাংড়াপোলা নেই। 2 বাড়ি পরে আপনাদের বাড়ি। কিন্তু সে বাড়ির সব পুরুষরা তো ভীষণ ভদ্র, সভ্য, সুশীল এবং মার্জিত, যেমন আপনি। কোনো চ্যাংড়াপোলা থাকুক বা না থাকুক, আর বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লায় পরে হোক বা এমনি হোক, তুই আই লাভ ইউ লিখেছিস তো এর শাস্তি তোকে পেতেই হবে। কি শাস্তি? বাইরে আয়, তারপর বলছি। আমি কোথাও যেতে পারবো না, যা শাস্তি দেওয়ার এখানেই দিন। তাহলে আমি তোর বাবা মাকে ডাকছি। কোন ছেলেকে ফেসবুকে প্রেম নিবেদন করেছিস সে তোর না হয় তাদের সম্মুখে দিস। কে বলেছে আমি যেতে পারবো না? এই যে যাচ্ছি, এখনই যাচ্ছি। তূর্ণ ওষ্ঠ বাঁকিয়ে হাসল, অতঃপর নিজেও বেরিয়ে এলো আরোহীর পিছু পিছু। মেয়েটা সম্পূর্ণভাবে বাইরে বেরোতেই তূর্ণ আদেশ দিয়ে বলল, কান ধর। অন্য শাস্তি দিন তূর্ণ ভাই, আমি কান ধরতে পারবো না। কান ধরবি নাকি লাঠি দিয়ে পিটিয়ে তোর পাশের বাড়ির চ্যাংড়াপোলা বের করব, আর তোর বাবা মাকে তো অবশ্যই পুরো ঘটনা বলে যাব। লাঠির পানে তাকিয়েই ঠোক গেল আরোহী। এই লাঠির একটা বাড়ি খেলে হাসপাতালের বিছানা ধরা ছাড়া আর কোনো উপায় নেই। মেয়েটা মনে মনে প্রতিজ্ঞা করল, এই জীবনে আর যাই হোক না কেন সে আর কোনোদিন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে না। এই খেলার মতো ভয়ঙ্কর এবং আতঙ্কের খেলা বোধহয় পৃথিবীতে আর দুটো নেই। কান ধরবি নাকি এটা দিয়ে লাগিয়ে দেবো তুই খা? এই তো ধরেছি কান। এখন মুখে বল, আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনোদিন আমি লাভ ইউ বলবো না। আমার স্বামী ব্যতীত কাউকে? মিনমিন করে কি বলছিস? জোরে বল বেয়াদব। আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনোদিন আই লাভ ইউ বলবো না। আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনোদিন আই লাভ ইউ বলবো না। কি সমস্যা?
তোকে থামতে বলেছি আমি? তাহলে থামলি কেন? আর কতক্ষণ এভাবে থাকতে হবে তূর্ণ ভাই? আমার যে ভীষণ পায়ে ব্যথা করছে। একদম বাপের মতো হয়েছিস। আমার বাবা যে তোর বাপকে কথা কথা মির্জাফরের বংশধর বলে, আজ তার সত্যতা পেলাম। কান ধরে দাঁড়াতে বলেছি, 5 মিনিটও হলো না, এর মধ্যেই পা ব্যথা নামক মিথ্যা অজুহাত দিয়ে বাঁচতে চাইছিস। মির্জাফরের ন্যায় আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার পায়তারা করেছিস। তবে বলে রাখি, আমি তোর মতো কুচক্রী নারীর কথা বিশ্বাসই করি না। আর তো করবি বিশ্বাসঘাতকতা। চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক, বেয়াদব মহিলা। আমি মোটেই মহিলা নই তূর্ণ ভাই। আমার বয়স মাত্র 17 বছর। বাংলাদেশের আইন অনুযায়ী আমি এখনো শিশু। হ্যাঁ, তুই তো শিশুই, একদম বাচ্চা। এখন বেচারা মতিস। তা একা একা বুঝি বিছানা নষ্ট করে হচ্ছিল না, তাই নাগর খুঁজতে বের হয়েছিলে? একদম বাজে কথা বলবেন না তূর্ণ ভাই। আমি মোটেও বিছানায় ওসব করি না। বিছানায় শিশু ছেড়ে দিয়েছিস? তাহলে তো এখন তোকে বিয়ে দেওয়া দরকার। পাড়ার মোড়ের কুদ্দুস বয়তির সাথে তোকে মানাবে বেশ। এমনি লোকটা বহু বছর নিঃসঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তোর সাথে বিয়ে হলে তার জীবনের নিঃসঙ্গতা খুঁজবে একটু হলেও। আবার মাঝে মাঝে সে তার কোকিলের ন্যায় মিষ্টি সুরে তোকে গানও শোনাবে। এখন ছেড়ে দিন তূর্ণ ভাই, অনেক রাত হয়েছে। আমি ঘরে যাই, ঘুম পাচ্ছে ভীষণ। কির 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 কে জানে কইল উত্তর বাড়ির খালা আর দক্ষিণ বাড়ির খালা, আরে তারা তারা ওইটা পালা, হাই লাল পাট্টা মালমাল কা হো জি। আমার ঘুমে আগুন লাগিয়ে তুই ঘুমাবি? তাও তো আমি বেঁচে থাকতে হতে দেবো না। আমি আবার কখন আপনার ঘুমে আগুন লাগালাম? উল্টো আপনি আমার ঘুমে আগুন লাগিয়ে ধরে বেঁধে এখানে এনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। চুপ বেয়াদব, বড়দের মুখোমুখি আবার কথা বলছিস। চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক, নয়তো এখনই তোর বাপ মাকে ডাকবো, আর সাথে তুই মোটা লাঠি আছে। একটু একটু করে সময় গড়ালো। চারদিকের জন মানবহীন নীরব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র 2 নরনারী। একজন নিজেকে নিশ্চুপতায় জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে মাথা নুইয়ে, আর অন্যজন তার পানেই তাকিয়ে রয়েছে চোখে মুখে একরাশ মুগ্ধতা ফুটিয়ে। তূর্ণা আরো কিছু সময় নিয়ে তাকিয়ে রইল আরোহীর পানে। অতঃপর পাক্কা 30 মিনিটের সমাপ্তি ঘটিয়ে বলল, এখন ঘরে যা। আরোহী উৎফুল্ল হলো। এতক্ষণে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। লাফিয়ে লাফিয়ে পা বাড়ালো গৃহের পানে। তবে দরজার নিকটে গিয়েই থমকে দাঁড়ালো সে। আবারও ফিরে তাকালো পিছনে। তূর্ণ কপাল কুঁচকালো, গম্ভীর সুরে প্রশ্ন করল, আবার কি? আপনি সত্যি বাবা মাকে কিছু বলবেন না তো? না। সত্যি করে বলুন, একদম 3 সত্যি। তুই গেলি নাকি এখনো ডাকবো তোর বাপ মাকে? আরোহী আর দাঁড়ালো না এক মুহূর্ত। ঝড়ের গতিতে সে ঢুকলো গৃহের ভিতরে। সকালের সূর্যটা উজ্জ্বল হতে শুরু করেছে ধীরে ধীরে। আরোহী এখনো এলোমেলো হয়ে পড়ে রয়েছে বিছানায়। গভীর ঘুমে আচ্ছন্ন সে। এমন সুন্দর সুখকর ঘুমের মধ্যে হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ কর্ণে পৌঁছালো মেয়েটার। ভেবেছিল আজ শুক্রবার একটু বেশি ঘুমোবে। গতকাল রাতে এমনি তূর্ণ এসে জ্বালিয়ে গেছে। তবে সে স্বাদ আর পূর্ণ হলো কই। আরোহী রেগে মেগে বিছানা ছাড়লো। তেড়ে গিয়ে দরজা খুলতেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো তার একমাত্র আদরের ছোট ভাই আয়ুষ। আরোহীর মেজাজের পারদ বাড়ল ধপধপ করে। চেঁচিয়ে উঠে বলল, হতচ্ছাড়া বদমাইশ, ঘরের শত্রু বিভীষণ একটা! এভাবে দরজা ধাক্কাচ্ছিলি কেন? আমি কি মরেছিলাম? যে কুম্ভকর্ণের মতো ঘুম তোর! প্রথমে তো আস্তে ধীরেই ডাকছিলাম, উঠলি না। তাই তূর্ণ ভাইয়ের বুদ্ধিতেই পন্থা অবলম্বন করতে হলো। এসেছে তূর্ণের চালা। আমার চোখের সম্মুখ থেকে দূর হ বদমাইশ। আরে দরজা আটকাছিস কেন? পুরো কথা তো শুনবি। তনু ভাইয়ের মা মানে বড় মামি আমাদের দাওয়াত করেছে, যেতে বলেছে ও বাড়ি। কোথাও যাব না আমি। ওই বদমাইশ তূর্ণের বাড়িতে তো নাই। আরোহী ফোঁস করতে করতে আবার বিছানায় গায়ে দিল। আরোহী নিজের ক্রোধ নিয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুমের গভীরতা একটু বাড়তেই বালিশের পাশে থাকা তার ছোট মুঠোফোনটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মুঠোফোনটা হাতে নিল। নাম্বার ততটা ভালোভাবে খেয়াল না করে রিসিভ করে কানের কাছে ধরল মুঠোফোনটা। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ও পাশ থেকে জবাব এলো না কোনো। শুধু ভারী নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে ক্ষণে ক্ষণে। আরোহী ভ্রু কুঁচকাল। তিরিক্ষি মেজাজে বলল, সমস্যা কি? কল দিয়ে চুপ করে আছেন কেন? মোবাইলে টাকা কি বেশি হয়ে গেছে নাকি? তুই নাকি আমাকে বদমাইশ বলেছিস? বদমাইশকে বদমাইশ বলবো না তো ভালো বলবো নাকি? কি বললি আবার বলতো? বদমাইশ বলেছি, বদমাইশ। কথাটা বলে আরোহী একটা ছোট শ্বাসও ফেলতে পারল না বোধ হয়।
তার আগেই কলটা কেটে গেল ওপাশ থেকে। অবাক হলো মেয়েটা। মেয়েটা হাতের মোবাইলটা বিছানার পাশে রেখে আবারও চোখ বন্ধ করে নিল। কিছু মুহূর্তও বাড়ল না, এর মধ্যেই আরোহীর কক্ষের বন্ধ দরজায় শব্দ হলো ধূপধাপ। ধরফরিয়ে উঠে বসলো মেয়েটা। মেয়েটা দ্রুত নেমে দাঁড়ালো বিছানা থেকে। ওড়নাটা ভালোভাবে শরীরে জড়িয়ে যত্রতত্র পায়ে এগিয়ে গিয়ে খুলল দরজাটা। অমনি আঁতকে উঠল সে। এ কি? এ তো আয়াস নয়, এ তো তূর্ণ। ঢোক গিলে আবারও দরজাটা আটকে দিতে উদ্যত হলে এক হাত তুলে আটকে দিল তূর্ণ। তূর্ণ তার এক হস্ত দ্বারাই পরাস্ত করে দিল ছোট মেয়েটাকে। শক্ত হাতে ধাক্কা মেরে দরজা ঠেলে ঢুকে পড়ল ভিতরে। এগিয়ে গিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে বিছানায় বসে শোধালো, ফোনে যেন কি বলেছিলি? আমি যেন কি? কই কিছু না তো, একদম কিছু না। একটু আগে না তুই আমাকে বদমাশ বলেছিলে, এর মধ্যেই ভুলে গেলে? কই কখন কিভাবে? আমি আপনাকে বদমাইশ বলবো কেন? আপনি তো আরো সব সময় বলি আপনি ভীষণ সৎ, আদর্শবান, সুশীল এবং ভদ্রপুরুষ। এত মিথ্যা কিভাবে বলছিস? তোর বুক কাঁপছে না? মামুনি যে হাই হাই করে বলেছিল মেয়েটা আমার বিগড়ে যাচ্ছে, আজ তো দেখছি সত্যি তুই বিগড়ে যাচ্ছিস। প্রমাণ কি যে আমি মিথ্যা বলছি? তূর্ণা হতবাক হয়ে পড়ল। প্রথমে তাকে বদমাইশ বলল, তারপর মিথ্যা বলল, এখন আবার প্রমাণ চাইছে। মেয়েটা তো ইদানিং ধুরন্ধর হয়ে যাচ্ছে বেশ। না, একে এবার একটা শাস্তি না দিলেই নয়, নয়তো পড়ে যাবে। এতদিন আদর সোহাগে লালন করা গরু গোয়াল শূন্য করেই অন্যত্র ছুটতে চাইছে। তূর্ণ একবার সরু দৃষ্টিতে তাকালো আরোহীর পানে, অতঃপর পকেট হাতড়ে নিজের ব্যক্তিগত মুঠোফোনটা হাতে তুলে নিল। তাতে একটু আগে আরোহী আর তার কল রেকর্ডটা চালিয়ে দিল উচ্চ শব্দে। সেখানে বেশ স্পষ্টভাবেই শোনা যাচ্ছে আরোহী তূর্ণকে বদমাইশ বলেছে। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে নিজের পালানোর পথ খুঁজল আরোহী। অতঃপর ছুটে পালাতে চাইল দরজার বাহিরে, তবে তার হলো না। মেয়েটা দৌড় শুরু করতেই পিছন থেকে খপ করে তার হাতটা থেমে দৌড়ল তূর্ণ। বাঁকা হেসে বলল, এবার কোথায় বলাবি তুই? আমাকে বদমাইশ বলা? এবার তোকে দেখাচ্ছে মজা। আমি আর কখনো আপনাকে বদমাইশ বলবো না তূর্ণ ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আরোহী হাত মোচড়ালো, তবুও তূর্ণ ছাড়ল না তার হাত। সকালের বাসি মুখে হাত টেনে নিয়ে বেরোলো কক্ষের বাইরে। আরোহী নিজেকে মুক্ত করার আরো চেষ্টা চালালো। ব্যস্ত হয়ে বলল, আমি এখনো হাত মুখ ধুইনি তূর্ণ ভাই। ঘুম থেকে উঠে চুলটাতেও এখনো অব্দি চিরুনি করিনি। রাস্তার মানুষ দেখলে কি বলবে? মামা মামি বা কি বলবে? আমি বরং হাত মুখ ধুয়ে একটু তৈরি হয়ে নেই, তারপর আপনাদের বাড়িতে যাব। নতুন নতুন শ্বশুরবাড়ি যাচ্ছিস না যে তোকে তৈরি হয়ে যেতে হবে। এভাবে চল, আমাদের বাড়িতে গিয়ে ফ্রেশ হবে। তূর্ণের কাট কাট কণ্ঠস্বর। মেয়েটাকে সে টেনে নিয়ে এলো সিঁড়ি থেকে। নিচে নামতেই সম্মুখে পড়লেন ইরা। তূর্ণকে দেখেই যেন আনন্দে গদগদ হয়ে পড়লেন তিনি। একগাল হেসে বললেন, আরে তূর্ণ বাবা যে, কখন এলে? এই তো একটু আগে এসছি মামুনি। আর এসে তোমার ওই বলতি মেয়েটাকে টেনে হিচড়ে রুম থেকে বের করে আনতে হলো। মা যেতে বলেছে ওকে। আর ওর কত বড় সাহস! ভেবে দেখো, মায়ের আদেশকে উপেক্ষা করে ঘরের দাঁড় দিয়ে বসেছিল। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। গুরুজনদের কথাও অমান্য করতে শিখেছো আজকাল। এই শিক্ষাই কি আমি তোমাকে দিয়েছিলাম? মা তুমি? যাও গিয়ে দেখো তোমার বড় মামি ডেকেছে কেন। আর ফের গুরুজনদের কথা উপেক্ষা করার চেষ্টা করলে একদম চাপকে সিধে করে দেবো, বলে দিলাম। এরা হতাশ হলো, বুঝলো এখানে কিছু বলে কোনো লাভ নেই। এও তূর্ণের কক্ষ। এই বাড়িতে আরোহীর ভাই শত্রু, মা শত্রু, শুধু একটু ভালো আছে বাবা। সেই বাবাটা যে এই মুহূর্তে কোথায় গেল? চৌধুরী বাড়ির সদর দরজা গলিয়ে আরোহীর হাত ধরে তূর্ণ ভিতরে প্রবেশ করতেই তাদের পানে ছুটে এলো ছোট্ট অনয়। অনয় ছুটেই সেই পথ আগলে দাঁড়ালো তূর্ণ এবং আরোহীর। হৃদয়ে কিঞ্চিত ভাঁজ ফেলে শুধালো, আলাপ্পি, তোমার কেমন পাগলির মতো দেখাচ্ছে কেন? কেন, তোর আলোপিকে আজ আলোর মতো লাগছে না? না, আজ আর আলুর মতো লাগছে না। দিদুন আমাদের বাড়ির ওই পাশে কি যেন একটা গাছ লাগিয়েছে, ওইটার মতো লাগছে। তুই কোনটার কথা বলছিস? ওই যে বাড়ির ওই পাশে দিদুন লাগিয়েছে, লম্বা, চারপাশে পাতা দিয়ে ঢাকা, মাথায় আবার চুলের মতো কি যেন আছে। ভুট্টা? তুই কি ভুট্টার কথা বলছিস অয়ন? হ্যাঁ, ভুট্টা ভুট্টা। বাহ, বেশ ভালো বর্ণনা দিলি তো ভুট্টা। নির্ঘাত তুই একদিন ভুট্টা বিজ্ঞানী হবে। না না না, আমি ভুট্টা বিজ্ঞানী হব না। আমি হব দিদুনের গল্পের ভুট্টা কুমার, আর আলু আপ্পি হবে ভুট্টা কুমারী। তারপর
আমার ভুত্তা কুমারীকে রাক্ষস ধরে নিয়ে যাবে। আমি সাহসী ভুত্তা কুমার হয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ভুত্তা কুমারীকে উদ্ধার করে আনবো। এ তোর ভুট্টা কুমারী হওয়ার যোগ্যতা রাখে না। হে, আপাতত আলু কুমারী ঠিক আছে। কিন্তু আমার আলো আপ্পি তো ভুত্তা কুমারীর মতো সুন্দর। তুই কি বলছিস সুন্দরের? আমার ভুত্তা কুমারীকে এসেছে আমার ভুট্টা কুমার। আরোহী তোর ভুট্টা কুমারী হবে না, অন্য কাউকে খুঁজে নে। আলো আপ্পি আমার ভুত্তা কুমারী, আর কাউকে লাগবে না। হাব, কোত্থেকে এসছে আমার ভুট্টা কুমার? ধরে যা, আরোহীকে আমি তোকে দেবো না। দাদি, তন্দ্র ভাই আমাকে বকেছে, আবার ধমক দিয়েছে। দাদি, তোর ভাই আমাকে বকেছে, আবার ধমক দিয়েছে। হাত পা এখনো পেটের মধ্যে, এখন এসেছে আমার শত্রুতা করতে। যত সব আজব পাবলিকে ভর্তি পারি ঘর। ওইটুকু ছেলের সাথে আপনার ঝামেলা না করলে হয় না তূর্ণ ভাই? বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়েছে আপনার? প্রথমে আমাকে বদমাশ বললে, তারপর আমাকে মিথ্যা বললে, এখন আবার আমার বুদ্ধি নিয়ে তুই প্রশ্ন তুলছিস। আরোহী নিজের বিরক্তিবোধ নিয়েই পা বাড়ালো অন্যদিকে। অমনি পিছন থেকে খপ করে তার হাতটা ধরে ফেলল তূর্ণ। ওষ্ঠ বাঁকিয়ে বলল, কোথায় যাচ্ছিস? তোর যে আমার থেকে এখন অনেক শাস্তি পাও না? কি শাস্তি? প্রথমে ফ্রেশ হবি, তারপর সুন্দর পরিপাটিভাবে বাগান থেকে মাটি এনে আমার এই বেলি ফুল গাছের চারাগুলো রোপণ করবে। আমি এখন একটু ঘুমাবো না। গতকাল রাতে তোর যন্ত্রণা একটুও ঠিকভাবে ঘুমাতে পেরেছি, আর না আজ সকালে পেরেছি। তুই তোর কাজ শুরু কর, আমি গেলাম। তূর্ণ চলে গেল। তবে বেলি ফুলের চারা রোপণের শাস্তি পেয়ে খুশি হলো আরোহী। শাস্তি হলেও তার মনের মতো একটা কাজ পেয়েছে। কোথাও গিয়েছে আর এই ফুল দুটো চোখে পড়েছে, কিন্তু সে এমন কখনো হয়নি। একটাকে রেখে সে কখনো অন্যটাকে বাছাই করতে পারে না। আরোহী সর্বদাই মনে হয় গোলাপ হলো ভালোবাসা, যা নিজের সৌন্দর্যকে ছড়িয়ে দিয়ে পুলকিত করে হৃদয়কে। আর বেলি হলো মায়া, যা নিজের সুবাস ছড়িয়ে আলোড়ন সৃষ্টি করে হৃদয়ে। আর সেই ফুল দুটোর চারা দ্বারাই নিজের কক্ষের বারান্দা ভরে রেখেছে তূর্ণ। এই বাড়ির বাগানেই কিন্তু গোলাপ এবং বেলি দুটো গাছই রয়েছে। তবুও তূর্ণ যে কেন আলাদাভাবে তার কক্ষের বারান্দা ভরে রাখে, এই দুটো গাছে জানা নেই আরোহীর। সময় গড়ালো কিছুটা, দুপুর হয়ে এসেছে। ঘন্টা দুয়েকের মতো ঘুমিয়ে তূর্ণের ঘুম ভাঙল মাত্রই। আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজলো আরোহীকে। মেয়েটা গিয়ে কক্ষে আছে এখনো, নাকি বেরিয়ে গেছে? তূর্ণ বিছানা ছেড়ে এগিয়ে গেল বারান্দার পানে। না, মেয়েটা নেই কোথাও। বেলি গাছের চারাগুলো বেশ পরিপাটিভাবে রোপণ করা। তূর্ণ আর বেশি খাটল না। চারদিকে একবার চোখ বুলিয়ে ওয়াশরুমের পানি গেল ফ্রেশ হতে। এই প্রায় দুপুরে বাড়ির বউরা, অর্থাৎ তুর্য চৌধুরীর স্ত্রী পৃথা, তৌফিক চৌধুরীর স্ত্রী ইসরাত, তারেক চৌধুরীর স্ত্রী অনন্যা, তিনজনই রান্নাঘরে। হাতে হাতে বেশ মুখরোচক খাবার তৈরিতে ব্যস্ত তারা। মাঝে মাঝে এই সাপ্তাহিক ছুটির দিনে গৃহে এমন মুখরোচক খাবারের আয়োজনের হিড়িক লাগায় গৃহিণীরা। তাদের কর্তারাও এই হিড়িকে খুশি বেশ। বাড়ির বউদের রান্নার ব্যস্ততার সেই ক্ষণেই আবার তাহমিনা বেগমের কক্ষে আড্ডা বসিয়েছে বাড়ির মেয়েরা। আড্ডার এক পর্যায়ে হুট করেই আরোহীর চুল টেনে ধরলেন তাহমিনা বেগম। চুলগুলো খুলে দিয়ে বললেন, চুলে তেল দিস না কতদিন ধরে বুড়ি? চুলগুলো কেমন রুক্ষ খসখসে হয়ে গেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতেই ওষ্ঠ প্রসারিত করল তৌফিকের মেয়ে তনয়া। কেমন রসিকতার সুরে বলল, তূর্ণ ভাইয়ার যন্ত্রণায় মনে হয় চুলে তেল দেওয়ার কথাও ভুলে বসেছে আরোহী। পৃথার থেকে চুলের আয়ুর্বেদিক তেলের বোতলটা নিয়ে আয় তো কেউ। মেয়েটা কি অবস্থা করেছে সুন্দর চুলগুলোর। আমি আনছি এক্ষুনি। আমি আনছি, তোর যেতে হবে না। সাথে একটু এও দেখে আসি মামিরা আজ কি রান্না করছে। কথাটা বলেই পরপর খোলা চুলে দৌড়ে কক্ষে থেকে বেরিয়ে পড়ল মেয়েটা। তবে পথিমধ্যেই বাঁধল বিপত্তি। বেখেয়ালিতে দৌড়াতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল সে মেঝেতে। হকচকিয়ে উঠল মেয়েটা, সাথে কিঞ্চিত ব্যথা পেল কোমরেও। তৎক্ষণাৎ কোমর চেপে ধরল আরোহী। চোখ তুলে সম্মুখে তাকাতেই দেখা পেল তূর্ণের। আরোহী উঠে দাঁড়ালো, বিরক্তি নিয়ে বলল, দেখে হাঁটতে পারেন না তূর্ণ ভাই? দিলেন তো আমাকে ফেলে। তুই এইভাবে দিনে দুপুরে চুল খোলা দিয়ে পেতনের মতো ঘুরে বেড়াচ্ছিলি কেন আরোহী? আরেকটু হলে তো আমি হার্ট অ্যাটাক করে বসতাম। আমাকে পেতনি বললেন না? দেখবেন আপনার বউ একটা পেতনি হবে। কি বললে আবার বলতো? আরোহী দাঁড়ালো না আর এক মুহূর্ত। এক দৌড়ে সে চলে গেল রান্নাঘরের পানে। তূর্ণ হেসে ফেলল, মাথা চুলকে বলল, আসলে আমার বউ একটা পেতনি হবে।
সূর্যটা মাথার উপরে। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষেরা খাবার টেবিলে খেতে বসে পড়েছে ইতোমধ্যে। টেবিলে এখন তুর্য, তৌফিক, তারেক, আরুষ, ইমনের দখলে। আর দৌড়ঝাঁপ করে তাদের খাবার পরিবেশন করছে পৃথা, ইসরাত, অনন্যা, ইরা এবং ইমনের স্ত্রী লাবণী। সকলের শরীরেই আজ ভাঁজ ভাঙা নতুন শাড়ি জড়ানো। একটা উৎসব ভাব ফুটিয়ে তুলতেই বোধ হয় এই সাজসজ্জা। পৃথা সকলকে খাবার দিতে দিতে গিয়ে দাঁড়ালো তুর্যের পাশে, নম্র কণ্ঠে শুধালো, আপনাকে আর এক পিস মাছ দিই? তুর্য চোখে ইশারা করলো। পৃথা আশেপাশে তাকালো। এত মানুষের মধ্যে লোকটা আবার কানে কানে কি বলতে চাইছে। পৃথা একটু ইতস্তত করলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, যা বলার পরে বলবেন। তুর্য মানল না, চোখের ইশারায় তবুও নিচে ঝুঁকতে বলল। পৃথা আশেপাশে তাকালো, অতঃপর সকলের চোখের আড়ালেই ঝুঁকলো একটু। তুর্য আশেপাশে চোখ বুলালো একবার, নিচু স্বরে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আজ। আমি যে এই বুড়ো বয়সে এসেও আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম প্রিয়তমা। বুড়ো বসে ভীমরতি? চুল পাকলেই লোক বুড়ো হয় না, আসলে প্রেমের বয়সই শুরু। তুর্যদের অর্থাৎ বাড়ির বয়োজ্যেষ্ঠদের খাবার পালা শেষ হতেই বাড়ির ছোটদের পালা এলো। টেবিল দখল করে একপাশে বসলো আরোহী, তনয়া, তুলি এবং তানিয়া। আর অন্য পাশে বসলো তূর্ণ, তৌফিকের ছেলে নাহিয়ান, ইমনের দুই ছেলে ইমদাদ এবং ইনান। পৃথা সবাইকে খাবার দিতে শুরু করলো। সবাইকে দিয়ে আরোহীর প্লেটে খাবার তুলে দিতেই চোখ বড় বড় করে ফেললো তূর্ণ। ব্যস্ত হয়ে বলল, ওকে একটু কম দাও না মা, দিন দিন খেয়ে খেয়ে যে আর মোটা হচ্ছে, কয়েকদিন পর না ফেটে যায়, তখন আবার আমাকে ঝামেলা পড়তে হবে। আপনাকে ঝামেলায় পড়তে হবে কেন? তুই ফেটে গেলে তো তোর বাপ মা কেটে কেটে জ্ঞান হারাবে। আয়েসটাও ছোট, কি করতে হবে না হবে ভেবে কোল কেনার পারবে না। এবারে সবাই তোর শোকে কাতর হয়ে ছিটকে পড়বে, তখন বাড়ির বড় ছেলে এবং তোর একমাত্র শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকেই শক্ত থাকতে হবে। তোর ফাটা দেহ কোলে তুলে নিয়ে কাঁধে তুলে ছুটতে হবে হাসপাতালে অলিতে গলিতে। প্রথমত আমি মোটেও মোটা নই তূর্ণ ভাই, আর দ্বিতীয়ত আমি ফেটে গেলে আপনার আমাকে নিয়ে হাসপাতালে ছুটাছুটি করতে হবে না। আমাকে হাসপাতালে নেয়ার জন্য আপনি ছাড়াও নাহিয়ান, ইমদাদুল ভাই আছে। সবার হাড় দুর্বল, ওরা তোর ফাটা দেহের পানে তাকিয়ে জ্ঞান হারাবে। আবার হাসপাতালে কখন নেবে? তূর্ণ ভাই আপনি কিন্তু। এইটুকু বলতেই আরোহীকে থামিয়ে দিল ইমদাদুল। খেতে খেতে বলল, হ্যাঁ যে আরোহী, সেদিন তোর পেছনে যে ছেলেটাকে দেখলাম, ছেলেটা কে যে? প্রশ্নটা করার সাথে সাথে সকলের চোখ মুখ যেন চকচক করে উঠল। তনয়া আর তুলি খাবার রেখেই তাকালো আরোহীর পানে, উৎসুক হয়ে শুধালো, কোন ছেলে রে? কোন ছেলে? আমি তো কোনো ছেলেকে চিনি না। তাহলে আমার বন্ধু ফাহাদ কি আমাকে মিথ্যা বলল? ও নাকি দেখেছে তুই কোন ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছিলি, এবং তোদের দেখে নাকি ওর মনে হয়েছে ছেলেটা তোকে বিরক্ত করছে, তাই আমাকে বলল। ফাহাদ ভাই কি দেখতে কি দেখেছে, তুমিও তার কথা বিশ্বাস করে নিলে? ছেলেটা কে ছিল? তোমরা কোন ছেলের কথা বলছো আমি তো তাই বুঝতে পারছি না। আমি সত্যিটা শুনতে চেয়েছি। আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তার সাথে সাথে প্রত্যাখ্যান করেছি। কথাটা শেষ হতে না হতেই তূর্ণের চেহারা রং বদলালো। চোখ দুটোতে কেমন রক্তিম আভা ছড়িয়ে পড়েছে, চোয়ালটাও শক্ত হয়ে উঠেছে। হুট করেই খাওয়া রেখে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ছেলেটা। অবাক হলো সকলে। নাহিয়ান কিছুটা অবাক সুরেই শুধালো, কি হলো ভাই, খাওয়া ছেড়ে উঠে গেলে যে? খাবে না আর? পেট ভরে গেছে আমার, তোরা খা। সন্ধ্যার সময় সূর্যটা ডুবে গিয়ে চারদিকে আধারে ঢেকে গিয়েছে অনেকটাই। আরোহীরা এখনো বাড়ি ফেরেনি। বড় ছোট সবাই মিলে আসর জমিয়েছে বাড়ির বসার কক্ষে। পৃথা, ইসরাত, অনন্যা তিনজন মিলে ট্রেতে করে চা এনে রাখলো টি টেবিলে। একে একে চায়ের কাপ তুলে দিতে শুরু করলো সকলের হাতে। ঠিক তখনই বাড়ির সদর দরজা দিয়ে আবির্ভাব ঘটল তূর্ণের। ছেলেটার পানে তাকিয়েই আতকে উঠল সকলে। ধুলো মাখা জামা কাপড়, চুলগুলো এলোমেলো, কপালের কিছু অংশ কাটা। দেখেই মনে হচ্ছে কোথাও থেকে মারামারি করে ফিরেছে এই ছেলে। এমনি আরোহীর সম্মুখে যেমনই হোক না কেন, এলাকা এবং পরিবারে ভদ্র ছেলে হিসেবে নামডাক রয়েছে বেশ। এসব মারামারি ঝামেলা তার চরিত্রের সাথে যায় না কখনো। তাহলে আজ কি এমন হলো যে মারামারি করে ফিরতে হলো? ছেলের এমন বিধ্বস্ত অবস্থা দেখে তার পানে ছুটে গেল পৃথা। হাত বাড়িয়ে ছেলেটার মুখে গালে হাত বুলিয়ে অস্থির হয়ে শুধালো, কি হয়েছে? এই অবস্থা কেন তোর? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি? না, মারামারি করেছে।
বাইরে গিয়ে মারামারি করে ঘরে ফিরবি, এই শিক্ষা দিয়েছিলাম আমি তোকে। দিন দিন অধপতন হচ্ছে তোমার। কখনো কখনো প্রিয় কিছুর জন্য অধপতনই শ্রেয়। কি এমন প্রিয় বস্তু যার জন্য তুমি মারামারি করতে দ্বিধাবোধ করনি? তোমার এই মারামারির জন্য তোমার বাবাকে আমাদের প্রতিবেশীদের নিকট কত ছোট হতে হবে জানো তুমি? পৃথার কথা শেষ হতে না হতেই মুখ খুলল তুর্য। স্ত্রীর কথা তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আমি মোটেও ছোট হইনি। আমার ছেলের মারামারিতে বরং গোবর্ধন হচ্ছে। এতদিন না একটা কাজের কাজ করেছে সে। পরপর তূর্ণের পানে ফিরে তাকালো তুর্য। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, জিতে ফিরেছ তো? মারামারিতে হারাটা কিন্তু আমার একদম পছন্দ নয়। পৃথা হতবাক হলো, সাথে মেজাজটাও বিগড়ে গেল। কোথায় ছেলে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, তাকে বকবে বুঝাবে তা নয়, আরো উস্কি দিচ্ছে। পৃথা দাঁতে দাঁত চাপলো, কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, এই আপনার জন্য এই ছেলেটা বিগড়ে যাচ্ছে দিনকে দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মারামারি করে এসেছে তূর্ণ, তবে ঝগড়া লাগার সম্ভাবনা রয়েছে তার বাবা মায়ের মধ্যে। অনন্যা এগিয়ে এলো তূর্ণের পানে, কিছুটা ব্যস্ত হয়ে বলল, ছেলেটা মারামারি করে জখম হয়ে ঘরে ফিরেছে। আগে ওর দিকে আমাদের একটু তাকানো উচিত, তারপর না হয় কি হয়েছে কেন হয়েছে জানা যাবে। ইশরাত, ইরা, আয়ুষ, তৌফিক এবং অন্যান্যরাও সাই জানালো অনন্যার কথায়। তৌফিক তূর্ণের পানে তাকিয়ে বলল, তুই কক্ষে যা, ফ্রেশ হ, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসতেছি। কিছুটা সময় গড়ালো। আরোহীরা আজ রাতে যতটুকু সময় এখানে কাটাবে বা হইচই করবে বলে পরিকল্পনা করেছিল, তাতে ভাটা পড়ল তূর্ণের মারামারি করে বাড়ি ফেরায়। সকলের অবস্থা দেখে মনে মনে ভেঙচি কাটল আরোহী। তৌফিক ডেকে বলল, এই ফার্স্ট এড বক্সটা তূর্ণের ঘরে নিয়ে যা তো। আমি? হ্যাঁ, তুই নিয়ে যা। আমার হঠাৎই একটু কাজ পড়ে গেল, সেখানে যেতে হবে আবার। কিন্তু আমি তো। তাড়াতাড়ি নিয়ে যা, ছেলেটা বোধহয় অপেক্ষা করছে। তৌফিক চলে গেল। হতাশ হলো আরোহী, জানে দেখতে পারে না তার সম্মুখে ঘুরে ফিরে যেতে হয় তাকে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল আরোহী। অতঃপর ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে হাঁটা লাগালো তূর্ণের কক্ষের পানে। কিছুটা সময়ের ব্যবধানেই কক্ষের সম্মুখে গিয়ে দাঁড়ালো মেয়েটা। দরজাটা চাপানো। আরোহী ভদ্রতা বজায় রেখে হাত উছিয়ে টোকা দিল দরজায়। গলার স্বর বাড়িয়ে ডাকল, তূর্ণ ভাই, তূর্ণ ভাই। ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। তবে কি তূর্ণ ভিতরে নেই? একটু আগেই তো সকলের সামনে থেকে কক্ষে এলো ছেলেটা। তাহলে এতটুকু সময়ের মধ্যে কোথায় উধাও হয়ে গেল? কোনো অনুমতি না নিয়েই দরজা ঠেলে ঢুকলো কক্ষের ভিতরে। আশেপাশে তাকিয়ে তূর্ণকে খুঁজতে খুঁজতে কর্ণে ভেসে এলো ঝুমঝুম পানির আওয়াজ। আরোহী কান খাড়া করলো। ওয়াশরুম থেকে আসছে আওয়াজটা। তূর্ণ বোধহয় ওয়াশরুমে আছে তাহলে। আরোহী হাতের ফার্স্ট এড বক্সটা বিছানার উপরে রেখে পিছনে ঘুরল চলে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু পিছন ঘুরতেই চমকে উঠল মেয়েটা। তূর্ণ শুভ্র রাঙ্গা একখানা তোয়ালে দ্বারা মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটা তাকিয়ে রইল তূর্ণের পানে। অতঃপর হুট করেই হাত উঁচিয়ে নিজের চোখ চেপে ধরল মেয়েটা। ব্যস্ত হয়ে বলল, আমি কিছু দেখিনি। তোকে দেখতে বারণ করেছে কে? মানে এতক্ষণ তো আমার উন্মুক্ত দেহ তোর দুই চোখ ধরে কেলে খেলি, এখন আবার ঢং করে বলছিস কিছু দেখিস না? নাটক করছিস আমার সাথে? আমি আপনার আন্ডারওয়্যারের কথা বলছিলাম তূর্ণ ভাই। ট্রাউজার একটু নিচে নেমে আপনার আন্ডারওয়্যারের গোলাপি রঙ ফুল স্পষ্ট। থামলো আরোহী। ঠোঁট টিপে হেসে আবার বলল, আপনি যে ফুল পাখিওয়ালা আন্ডারওয়্যার পরতে পছন্দ করেন আগে জানা ছিল না তো তূর্ণ ভাই। দেহের ওপরে তো বেশিরভাগ সময়ই সব একরঙা শার্ট প্যান্ট চোখে পড়ে, অথচ তার নিচে ফুল পাখি উড়ে বেড়ায়। আহা, কি প্রাকৃতিক প্রেমিক পুরুষ আপনি! দেহের ওপরে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে না তুলতে পারলেও নিচে ঠিকই ফুটিয়ে তোলার চেষ্টা রাখেন। আপনার মতো প্রাকৃতিক প্রেমিকই তো ঘরে ঘরে চাই। ছি আরোহী, তুই তো দিন দিন লুচ্চা মহিলাদের খাতায় নাম লাগাচ্ছি। আপনি আমাকে লুচ্চা বললেন তূর্ণ ভাই? তা বলবো না তো কি করবো? চোখ কোথায় কোথায় যায় তোর? আমি কি ইচ্ছে করে দেখেছি নাকি? আপনার ট্রাউজার নিচে নেমে গিয়েছিল বলেই তো দেখেছি। এখানে আমার দোষ কোথায়? তোর দোষ তুই দেখবি কেন? তাহলে কি চোখ বন্ধ করে রাখবো নাকি? আশ্চর্য। হ্যাঁ ঠিক তাই, তোর চোখ বন্ধ করে রাখা উচিত ছিল। ফার্স্ট এইড বক্স রেখে গেলাম, ওষুধ লাগিয়ে নেবেন, আসছি আমি। তুই কোথায় যাচ্ছিস?
বাইরে, তাছাড়া বাড়িতে যেতে হবে, রাত হয়ে যাচ্ছে অনেক। তুই চলে গেলে আমার ওষুধকে লাগিয়ে দেবে। নিজের কাজ নিজে করতে শিখুন তূর্ণ ভাই, অন্যের উপর নির্ভর হয়ে আর কতদিন বাঁচবেন? ছি আরোহী, তুই তো পাষাণ হলে কবে থেকে? দেখছিস একটা মানুষ অসুস্থ, কপাল কেটেছে, হাত পা ফেটেছে, অথচ তুই কিনা এখনো নির্ভরতা করছিস। মেয়ে, তোকে তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা আস্ত খচ্চর বের হলি। খচ্চর? এত বড় একটা কথা। আরোহী তেড়ে গেল তূর্ণের পানে। রেগে মেগে কিছু বলবে তার আগেই ফার্স্ট এড বক্স থেকে একটা মলম বের করে হাতে ধরিয়ে দিল মেয়েটার। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগিয়ে দে তাড়াতাড়ি। পারবো না আমি। মারামারি কে করতে বলেছে? কোনো ভদ্র ঘরের ছেলেদের কখনো শুনেছেন মারামারি করতে? কিসের জন্য মারামারি করেছেন আপনি? তোর জন্য। মানে? ওষুধ লাগিয়ে দিবি নাকি তোর মাকে রাখবো? পরপর আবার হুমকির স্বরে বলল। দাঁড়া, ডাকছে এক্ষুনি। মামুনি, মামুনি। এখানে আবার মাকে ডাকার কি আছে? আমাকে একটু সুন্দরভাবে বললেই হতো। তোর মতো পেত্নির জন্য আমার সুন্দর কথা আসে না। আরোহী অগ্নি দৃষ্টিতে তাকালো তূর্ণের পানে, তবে বলল না কিছুই। আস্তে ধীরে কপালে গালে ওষুধ লাগিয়ে বলল, হয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তূর্ণ। টি শার্টের হাতাটা একটু উপরে তুলে বলল, এখানে লাগিয়ে দে। আরোহী তাকালো তূর্ণের হাতের পানে। কনুইয়ের উপরটাই মনে হচ্ছে কালো হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ফর্সা শরীরে সে কালো বর্ণটা যেন আরো বিদঘুটে আকার ধারণ করেছে। এতক্ষণ যাই বলুক, এবার আরোহীর মায়া হলো। ইস, মারামারি করে নিজের কি হাল করেছে ছেলেটা। মেয়েটা বসলো তূর্ণের পাশে, ব্যথিত হৃদয় নিয়ে। তার হাতের কালো অংশটাতে একটু স্পর্শ করতেই লাফিয়ে উঠল তূর্ণ। মৃদু চিৎকারের সহিত বলল, মারতে চাইছিস নাকি আমাকে? ওভাবে ধরেছিস কেন? ব্যথা। দেখছেন হাতটার কি অবস্থা করেছেন? আর কখনো মারামারি করবেন না। তুই বললে আমি সব ছেড়ে দিতে পারি, আবার তোর উপরে কোনো আঁচ আসতে দেখলে তোকে মেরেও দিতে পারি। রাত্রি কিছুটা গভীর। এই নীরবতার বুক চিরেই হঠাৎ তূর্ণের কক্ষের দরজায় টোকা পড়ল। তূর্ণ ঘুমায়নি এখনো। মোবাইল হাতে নিয়ে বিছানায় গড়াগড়ি করছিল। রাত জাগার অভ্যাস তার, কিন্তু এত রাতে আবার কে এসে দরজা ধাক্কাধাক্কি করছে? বাড়ির সবাই তো ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে বোধ হয়। তূর্ণ কপাল কুঁচকালো, বিছানা ছেড়ে এগিয়ে এলো দরজার পানে, খুলল দরজাটা। সাথে সাথে চোখের সম্মুখে দৃশ্যমান হলো তুর্য চৌধুরী। এত রাতে নিজ কক্ষের সম্মুখে বাবাকে দেখে বিস্মিত হলো তূর্ণ। অবাক সুরে বলল, বাবা তুমি? ভেতরে আসতে পারি? এসো এসো। তুর্য ভিতরে ঢুকলো। আশপাশটা একবার চোখ বুলিয়ে সোজা চলে গেল কক্ষের সাথে লাগোয়া চুল বারান্দায়। তূর্ণও গেল তার পিছু পিছু। তুর্য আকাশের পানে তাকালো, ওষ্ঠে হালকা হাসির রেখা বজায় রেখেই বলল, চারটা সুন্দর না? তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ আমি এই মাঝরাতে তোমার কক্ষে এসে চাঁদ কেন দেখাচ্ছি এটা ভেবে। আমাদের বর্তমান সমাজের চিন্তা চেতনা মানবতাকে এই স্নিগ্ধ চাঁদ দেখা, একত্রে সময় কাটানো প্রতিটাই ধরে রাখা হয় প্রেমিক যুগল কিংবা দম্পতির জন্য। সন্তান এবং পিতামাতার সম্পর্কটা দেখা হয় ভীষণ ভয়ার্থ দৃষ্টিতে। সমাজ নির্দিষ্ট করে রাখে সন্তান এবং পিতামাতার সম্পর্কের মধ্যে থাকবে শুধুমাত্র গম্ভীরতা, শাসন এবং নিজেদের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেওয়া। জানো তো, একটা বিষয় আমাদের সমাজে ভীষণভাবে প্রচলিত রয়েছে। সন্তান যখন পিতামাতা অবাধ্য বা নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করতে যায়, তখন মানুষ বলে, এ কেমন সন্তান যে পিতামাতার মতের পরিপ্রেক্ষিতে কাজ করছে না। অবশ্যই তাকে পিতামাতার মতামত মেনে নিতে হবে, জন্ম দিয়েছে তারা, সুতরাং সন্তানের জীবনে তাদের কথাই হবে শেষ আকাশের দিক কথা। থেকে চোখ ঘুরিয়ে তূর্ণের পানে তাকালো, প্রশ্ন করলো, তুমি এই কথাগুলোর মানে বুঝো? তূর্ণ ডানে বামে মাথা জাগালো, অর্থাৎ সে বোঝে না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। বারান্দার মেঝেতে বসতে বসতে বলল, এর মানে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই। তুমি তোমার পিতামাতার মতামতকে গুরুত্ব দিতে বাধ্য। তারা তোমার উপর তাদের নিজস্ব মতামত চাপিয়ে দেবে, আর তোমার হাজার কষ্ট হলেও হাসি মুখে তা হজম করে নিতে হবে। তাছাড়া কিছু মাতা পিতা রয়েছে, সন্তান তাদের মতের বিরুদ্ধে গেলে তাদের মারধর করে, জনসম্মুখে অপমান করে। ফলস্বরূপ সন্তানের মধ্যে একটা জেদের সৃষ্টি হয়। পিতামাতাকে নিজেদের শত্রু মনে করে। একসময় এই জেদের বশে তারা বিপথে চলে যায়। অথচ পিতামাতা যদি তার সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করত, সন্তানদের
মতামতের গুরুত্ব দিত, তাদের উপর চড়াও না হয়ে জনসম্মুখে তাদের অপমান না করে ঠান্ডা মাথায় বুঝাতো, সমাজের নিয়মনীতি ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা দিত, তাহলে সন্তান বিপদে হয়তো যেত না। থামলো তুর্য। ইশারা করে তূর্ণকেও বসতে বলল পাশে। তূর্ণ পাশে বসতেই ফের বলতে শুরু করলো, আমি সেই সব পিতামাতার মধ্যে নই যারা তাদের সন্তানের উপর নিজেদের মতামত চাপিয়ে দেয়, মারধর করে কিংবা জনসম্মুখে অপমান করে। সন্তানের কাছে একজন পিতা হয়ে ওঠার পূর্বে একজন বন্ধু হয়ে ওঠা অধিক জরুরি। আমার কাছে আমার মতামতের মধ্যে তোমাদের মতামতও গুরুত্বপূর্ণ, তবে সেই মতামত অবশ্যই ন্যায়সংযত হতে হবে। তূর্ণ মাথা নুইয়ে নিল। তুর্য তাকালো তার পানে, ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলো, মারামারি করেছো কেন? আমি কি তোমাকে মারামারি শিক্ষা দিয়েছিলাম? মাথা গরম হয়ে গিয়েছিল। মাথা গরম হয়ে গেলে আঘাত করতে হবে। যে কোনো বিষয়ে দুইভাবে সমাধান করা যায়, প্রথমত শান্তিপূর্ণভাবে, আর দ্বিতীয়ত মারামারি কিংবা ঝামেলায় জড়িয়ে। তুমি কি শান্তিপূর্ণভাবে তোমার সমস্যার সমাধান চেষ্টা করেছিলে? করেছিলাম তো। প্রথমে আমি শান্তিপূর্ণভাবেই সমস্যার সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা ঝামেলা শুরু করলো। হুট করে খুশি বসালো আমার শরীরে। আমি নিজের রাগটা ধরে রাখতে পারিনি, ব্যাস বেঁধে গেল হাতাহাতি। তাহলে ঠিক আছে, কেউ শান্তি না চাইলে তোমার এত দায় পড়েনি শান্তি ধরে রাখার। কেউ একটা দিলে তাকে তিনটা দিয়ে আসবে, তবে প্রথমে অবশ্যই শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করে নেবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। তোমার মতো বাবা পেয়ে সত্যি আমি ধন্য। ভালোবাসো আরোহীকে? তূর্ণ বাবাকে ছেড়ে দিল। সে যেমনই হোক না কেন, এভাবে হুট করে বাবার সম্মুখে ভালোবাসার কথা বলতে কেমন লজ্জা লাগছে। তুর্য বুঝে নিল যা বোঝার। উঠে দাঁড়ালো সে। নিজ কক্ষে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো, তবে ফিরে যাওয়ার আগে ছেলের কাঁধে হাত রেখে বলে গেল, ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়, আগলে রাখো তাকে। দীর্ঘ এক রাতের অবসান ঘটিয়ে আকাশে স্থান করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। চারিদিকটা ভরে উঠেছে আলোয় আলোয়। আরোহী ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে সে সোজা এলো তন্নুদের বাড়ির সম্মুখে। তনয়াকে আগে থেকে কল করে বলে রেখেছিল তৈরি হয়ে বাসার সামনে দাঁড়াতে, দুজন একসাথে কলেজে যাবে। তনয়াও তাই করেছে, দাঁড়িয়েছিল বাড়ির সামনেই। আরোহী আসতেই দেখেই হাত উচালো সে, গলা বাড়িয়ে বলল, এত দেরি করলি কেন? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোর জন্য। খেতে খেতে দেরি হয়ে গিয়েছে একটু। এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল। আজ প্রথমেই ওই টাকলু মানিক স্যারের ক্লাস, দেরি হলেই আবার বাইরে দাঁড় করিয়ে রাখবে। তা যা বলেছিল। আরোহীও পা চালালো তনয়ার সাথে সাথে। ঠিক তখনই পিছন থেকে ডাক পড়ল। তনয়া আর আরোহী থমকে দাঁড়ালো। পিছন ফিরে দেখলো তূর্ণ শাটার হাতা গোটাতে গোটাতে তাদের পানে এগিয়ে আসছে। কপাল কুচকালো দুজনেই, তবে তনয়া নম্র কণ্ঠে বলল, কিছু বলবে ভাইয়া? তূর্ণের থমথমে মুখশ্রী। গম্ভীর কণ্ঠে কিছু বলবে তার আগেই ভেসে এলো আরোহীর কণ্ঠস্বর। মেয়েটা বিরক্তি নিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলবেন, আমার কলেজ আছে। একই স্থানে একই সাথে দাঁড়িয়ে রয়েছিস তোরা দুজন, একসাথে কলেজে যাচ্ছিস এবং আমি তোদের একসাথে ডেকেছি। তো অনেকই সুন্দর নম্রভাবে আমাকে প্রশ্ন করলো, আর তুই খচ্চরের মতো প্রশ্ন করলি কিসের জন্য? আপনি আমাকে খচ্চর বলেন? খচ্চর কি খচ্চর বলবো না তো কি বলবো? ভাইয়া, এমনিতে সম্পর্কের দোহাই দিয়ে সারাদিন তরুণ ভাই করে মেয়েটা হার্টের সমস্যা বাঁধিয়ে দিয়েছে। এখন আবার মাঝ রাস্তায় জোরে জোরে ভাইয়া রেখে ভাই বোনের সম্পর্কের গভীরতা জাহির করতে চাইছে। পরপর গলা বাড়ালো তূর্ণ, কিঞ্চিত ধমকে আরোহীকে বলল, তোর মা আর আমার বাপ চাচাতো ভাই বোন জানে, তাই বলে মাঝ রাস্তায় এত জোরে ভাইয়া ডেকে আমার হার্ট অ্যাটাক করে দিতে চাইছিস নাকি? আপনি আমার ভাই, তাই পৃথিবীর সকল স্থানে হোক তা মাঝ রাস্তায় ভাইয়াই ডাকবো, তা জোরে হোক কিংবা আস্তে, এতে হার্ট অ্যাটাকের কি আছে? আজকাল শুনেছি মেয়েরা নাকি ছেলেদের প্রথমে ভাইয়া ডেকে পরে ছাইয়া বানাতে চায়। তুই কি আমাকে তেমন কিছু বানাতে চাইছিস আরোহী? একদম আজে বাজে কথা বলবেন না তরুণ ভাই। আমি কিন্তু মোটেও তোর মতো একটা দাচ্চাল ছোকরুটে মহিলা ছাইয়া হতে ইচ্ছুক নই। এসব চিন্তা বাদ দে আরোহী, আর একটু ভালো কিছু ভাব। পারবো না ভালো কিছু ভাবতে, আমি খারাপ কিছু ভাববো। আপনার কি? তার মানে তুই স্বীকার করছিস যে তুই আমাকে নিয়ে আজে বাজে কথা চিন্তা করিস, আমাকে ছাইয়া বানাতে চাস? তেমন কিছু নাই তরুণ ভাই, ওটা জাস্ট কথার কথায় বলে ফেলেছি। ছি ছি আরোহী, এই ছিল তোর মনে? আচ্ছা, মনে মনে তুই আমাকে নিয়ে কতদূর ভেবেছিস? মারাচুত কিছু রেখেছিস আমার, নাকি তাও হরণ করে নিয়েছিস?
আরোহীর কান গরম হলো। ছিছি, এসব কি বলছে এই লোক? আরোহী অপ্রস্তুত ভঙ্গিতে পা বাড়ালো কলেজের পানে। তনয়াকে তাড়া দিয়ে বলল, কলেজে গেলে চল, না তো দাঁড়িয়ে থাক। তনয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তূর্ণ এবং আরোহীর কথোপকথন। এ দুজন যখনই সামনাসামনি আসে তখনই ঝগড়া বাঁধে। এ আর নতুন কিছু নয়। কিছুটা সময় অতিবাহিত হতেই কলেজে পৌঁছালো আরোহী এবং তনয়া। ক্যাম্পাস ইতোমধ্যে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। সকলের বোধহয় ক্লাস শুরু হয়ে গেছে। আরোহী এবং তনয়া ব্যস্ত পায়ে গিয়ে দাঁড়ালো ক্লাসের নিকট। জানালা থেকে দেখল মানিক স্যার নামক মধ্যবয়স্ক অধ্যাপক ঘুরে ঘুরে পাঠদান করছেন। আরোহী এবং তনয়া একে অপরের পানে তাকালো। অতঃপর ঘুরে গেল ক্লাসের পিছনের দিকে। মাথা নিচু করে লুকিয়ে ঢুকতে নিল ক্লাসে। ঠিক তখনই ভেসে এলো গম্ভীর এক কণ্ঠস্বর, ওখানেই দাঁড়িয়ে যাও। আরোহী এবং তনয়া চমকালো, শটান হয়ে দাঁড়িয়ে গেল মুহূর্তেই। মানিক স্যার এগিয়ে এলেন তাদের দুজনের পানে। চশমার ফাঁক থেকে তাকিয়ে শুধালেন, একে তো দেরি করে এসেছো, তার উপর আবার লুকিয়ে লুকিয়ে ঢুকছিলে। না, কি হয়েছে কি স্যার? রাস্তায়। ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও দুজনেই। সরি স্যার, আর কখনো এমন হবে না। ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও তাড়াতাড়ি। আরোহী এবং তনয়া আরো কিছুক্ষণ অনুনয় করল, তবে শেষ পর্যন্ত গিয়ে ক্লাসের বাইরেই দাঁড়াতে হলো তাদের। আকাশটা মেঘে ঢাকা, সূর্যের দেখা নেই আজ। গতকাল রাত থেকে যে এই বৃষ্টি শুরু হয়েছে তা কমেনি এখনো। টুপটাপ ধ্বনি তুলে অঝোর ধারায় ঝরছে ভূমিতে। আরোহী আজ কলেজে যায়নি। এই ভেজা বর্ষায় সে দাঁড়িয়ে রয়েছে তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়, হাতে এক কাপ ধোয়া উড়ানো চা। এই ভেজা বর্ষায় একগুচ্ছ শুভ্র রাঙা বেলিদের দেখা পেলে মন্দ হয় না। সেদিন তূর্ণের ঘরের বারান্দায় যখন কিছু বেলি ফুলের চারা লাগাতে গিয়েছিল আরোহী, তখন খেয়াল করেছিল বারান্দায় থাকা অন্যান্য বেলি গাছে বেশ সুন্দর ছোট ছোট কিছু কলি নিয়েছে। আজ তা ফুটে যাওয়ার কথা। আরোহী আর সময় নষ্ট করল না, দ্রুত পায়ে এলো কক্ষের ভিতরে। চায়ের কাপটা টেবিলের উপরে রেখে একটা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়ল গৃহের বাইরে। আরোহী এক হাতে মাথার ছাতা ধরে আর অন্য হাতে পাজামাটা একটু উপরে তুলে এক প্রকার লাফিয়ে লাফিয়ে পৌঁছালো তরুণদের বাড়ির দরজার সম্মুখে। বিশাল এক যুদ্ধ জয় করে হাফ ছেড়ে বাঁচল যেন মেয়েটা। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সে হাতের ছাতাটা বন্ধ করল। অতঃপর দরজা ঠেলে ভিতরের দিকে পা দিতেই ধপাস করে মেঝেতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল আরোহী। চেঁচিয়ে বলল, আল্লাহ গো! রান্নাঘরে কাজ করছিল পৃথা, ইসরাত এবং অনন্যা। আরোহী চিৎকার শুনে তার পানে ছুটে এলো তারা। দ্রুত এসে মেঝে থেকে টেনে উঠালো মেয়েটাকে। অস্থির হয়ে পৃথা শুধালো, ঠিক আছিস মা? কোথাও ব্যথা পেয়েছিস? কোথাও ব্যথা পাইনি, কোথাও না। তরনার সাথে দেখা করতে এসেছিলাম, ওর কাছে যাই আগে। আরোহী মুখে তনয়ার সাথে দেখা করার কথা বললেও সে তো মূলত এসেছিল তূর্ণের বারান্দা থেকে বেলি ফুল নিতে। পায়ে ব্যথা পেয়েছে বা কোমরে ব্যথা পেয়েছে তাতে কি হয়েছে? তাই বলে কি সে বেলি ফুল নেবে না? অবশ্যই নিবে। আরোহী আস্তে ধীরে উকি মারল তূর্ণের কক্ষের পানে। কক্ষের দরজাটা চাপানো, তবে ভিতরে জনমানবের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কোনো। আরোহী পা টিপে টিপে নিঃশব্দে ঢুকলো তূর্ণের কক্ষে। এদিক ওদিক তাকিয়ে চারপাশটা আরেকবার পর্যবেক্ষণ করে সোজা ছুটে গেল বারান্দায়। সত্যি আজ অনেকগুলো বেলি ফুল ধরেছে গাছে। আরোহী একটু ঝুঁকে দ্রুত হাত চালিয়ে বেলি ফুলগুলো ছিঁড়ে নিতে শুরু করলো এক এক করে। ঠিক তখনই পিছন থেকে নিঃশব্দে একটা মাথা এগিয়ে এলো তার ঘাড়ের কাছে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কি করছে সেখানে? আরোহী চমকে উঠল। কেঁপে উঠল তার ছোট্ট দেহকানা। হৃদস্পন্দন বেড়ে গেল তীব্র ভয়ে। হাতের বেলি ফুলগুলো ইতোমধ্যে ছিটকে পড়েছে মেঝেতে। এই আবার কে এসে দাঁড়িয়েছে তার পাশে? এভাবে কথা বলছে কেন? মেয়েটা ভার্ত দৃষ্টিতে ধীরে ধীরে তাকালো পাশ ফিরে। অমনি চোখের সম্মুখে ভেসে উঠল তূর্ণের মুখখানা। আরোহী বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। কপট রাগ দেখিয়ে বলল, এভাবে কেউ আসে? আবার কিভাবে কথা বলছিলেন? আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আমার গাছের ফুল চুরি করছিলি কেন তুই? না মানে আসলে হয়েছে কি? ছি ছি আরোহী, তোর এত অধপতন হয়েছে? শেষে তুই আমার বারান্দায় ফুল চুরি করতে এসছিস? চুরি করবি তো করবি ভালো কিছু করতে, যা বিক্রি করে সারা জীবন বসে খেয়ে যেতে পারবি। মোটেই না তরুণ ভাই, আমি কোনো চুরি করিনি। আপনার বারান্দায় এই গাছগুলো আপনি আনলেও লাগিয়েছি আমি। সুতরাং এই গাছের ফুলের ওপরে আমার অধিকার আছে। সেই অধিকার থেকে ফুল ছিঁড়েছিলাম আমি। তার মানে তুই বলতে চাইছিস গাছ এক হলেও এই গাছের মালিক আমরা দুইজন?
হ্যাঁ তাই। ভেবে বলছিস তো? একদম। ভেবে বলছিস তো? ভবিষ্যতে এই গাছের সাথে আমি যখন অন্য কিছু মালিকানা দিতে চাইব, তখন কিন্তু পিছু পাতে পারবি না। আমার গাছের মালিকানা নিতে হলে আর যা কিছু মালিকানা দিতে চাইব সব নিতে হবে। ঠিক আছে। এই ভেজা বর্ষে একগুচ্ছ বেলের উপস্থিতিতে তুই কি আমার কথা দিলি? আমার নিকট দায়বদ্ধ হয়ে পড়লি? আচ্ছা। তরুণের ওষ্ঠ প্রসারিত হলো আগের তুলনায়। নিচ থেকে সে বেলে গাছগুলো থেকে ফুলগুলো তুলল এক এক করে। সে ফুলগুলো সে বাড়িয়ে দিল আরোহীর পানে। হাসি মুখে বলল, তোর অধিকার। আপনাকে অনেকগুলো ধন্যবাদ। তরুণ আলতো হাসলো। আরোহী ফুলগুলো নিয়ে হাসি মুখে পা বাড়ালো সম্মুখ পানে। অমনি ভ্রুকুচকে এলো তরুণের। পিছু ডেকে সে বলল, দাঁড়া। আবার কি হয়েছে? তোর পায়ে কি হচ্ছে? এভাবে পা টেনে টেনে হাঁটছিস কেন? পড়ে গিয়ে ব্যথা পেয়েছি একটু। একটু ব্যথা পেয়েছিস নাকি বেশি? তত হাঁটার গতি দেখেই বোঝা যাচ্ছে। থামলো ছেলেটা। একটা নিঃশ্বাস টেনে ফের বলল, আর কিভাবে পড়ে গিয়েছিলে বলতো? এত বড় মেয়ে হয়েছিস, এখনো ঠিকভাবে হাঁটতেই পারিস না। এখানে ওখানে ঠাস করে পড়ে গিয়ে ব্যথা পাস। তোকে কি এখন আমার ধরে ধরে হাঁটা শেখাতে হবে নাকি? বৃষ্টির মধ্যে এসেছি তো, পায়ে পানি ছিল খেয়াল করিনি। ভেজা পায়ে টাইলসের ওপর পা দিতেই পিছলে পড়েছি। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। বিছানায় বস গিয়ে যা। আরোহী ইতিউতি করল না, বাধ্য মেয়ের মতো বসলো বিছানায়। তরুণ এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে একটা ফার্স্ট এড বক্স বের করে আনলো। সেটা ঘেটে একটা ক্যাপসিকাম প্লাস্টার নিয়ে বসলো আরোহীর পায়ের কাছে। আদেশ দিয়ে বলল, পাটা দে। ওসব কিছু লাগাতে হবে না, এমনিই ঠিক হয়ে যাবে। তরুণা এক পলক তাকালো আরোহীর পানে। অতঃপর হাত বাড়িয়ে জোর করে সে নিজের দিকে টেনে নিল পাটা। উল্টে পাল্টে দেখতে শুরু করলো ব্যথার স্থান। অমনি খিলখিলিয়ে হেসে উঠল আরোহী। তরুণ কপাল কুচকালো। অতঃপর জিজ্ঞেস করলো, কি হয়েছে? পাগল হয়েছিস? ওভাবে হাসছিস কেন? সুসুই লাগছে পায়ে। তরুণ ততটা পাত্তা দিল না মেয়েটার কথায়। সে তার নিজের মতো করে যত্ন করে আরোহীর পায়ের ব্যথা স্থানে ক্যাপসিকাম প্লাস্টারটা লাগালো। মেয়েটাকে সাবধান করে বলল, একদম দৌড়াদৌড়ি করবি না, আস্তে আস্তে হাঁটবি। আরোহী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পাটা একবার উল্টে পাল্টে দেখে পা বাড়ালো কক্ষের বাইরে। না, ছেলেটাকে যতটা খারাপ সে ভেবেছিল ততটাও খারাপ না, একটু আধটু ভালো আছে। আরোহী তরুণের কক্ষ থেকে বেরিয়ে সোজা চলে এলো নিচে। তাই আর সে সময় ব্যয় না করে পা বাড়ালো বাড়ির সদর দরজার পানে। গলা উঁচিয়ে রান্নাঘরে রান্নার কাজে নিয়োজিত মামিদের উদ্দেশ্য করে বলল, মামি গেলাম আমি। কথাটা বলে সামনের দিকে আর 2 কদম যেতেই ছোট্ট অনয় দৌড়ে এসে পথ আগলে দাঁড়ালো তার। কোমরে হাত দিয়ে বলল, কোথায় যাচ্ছ বুত্তা কুমারী? বাড়িতে ফিরছি ভুত্তা কুমার, তুমি যাবে আমার সাথে? তুমি যেতে পারবে না, আজকে আমার সাথে থাকবে। তা কি করে হয়? আমি না গেলে আম্মু চিন্তা করবে তো। তার থেকে তুমি আমার সাথে চলো। আরোহীর কথার মধ্যে সেখানে এসে উপস্থিত হলো পৃথা। মেয়েটাকে বাড়িতে ফেরার কথা শুনেই রান্নাঘর থেকে ছুটে এসেছে সে। এসেই অনয়ের সাথে তাল মিলিয়ে বলল, তোর মাকে আমি কল করে দেব, সে আর চিন্তা করবে না। তুই আছে আমাদের বাড়িতেই থেকে যা। কিন্তু মামি। কোনো কিন্তু না। বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখেছিস? এমনি আসার সময় একটা আচার খেয়েছিস, আর একটা খাওয়ার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ, যা ঘরে যা। তানায়া ওদের সাথে গল্পগুজব কর, আর আজ সে বাড়িতে যেতে হবে না। পৃথা নিজের কথাগুলো বলে চলে গেল। আরোহীও তার মামির কথার উপরে কিছু বলার খুঁজে পেল না। অগত্যা তাকে থেকে যেতে হলো এ বাড়িতেই। অনয় খুব খুশি হলো তার ভুত্তা কুমারীর থাকায়। মেয়েটাকে হাত ধরে টেনে নিয়ে গেল তনয়াদের কক্ষে। সেখানে তনয়া, তুলি আর তানিয়া আড্ডা দিচ্ছিল। আরোহীকে দেখে খুশি হলো তারা। তুলি এবং তানিয়া ছুটে এসে 2 দিক থেকে জড়িয়ে ধরলো আরোহীকে। তুলি কিঞ্চিত উৎফুল্ল হয়েই শোধালো, তুমি কখন এসেছো আপু? এই তো একটু আগেই। কথাটা বলেই আরোহী নিজেকে ছাড়িয়ে নিল মেয়ে দুটোর বাহু বন্ধন থেকে। বসলো মেঝেতে। ওনার ভাজে রাখা বেলি ফুলগুলো সম্মুখে ছড়িয়ে ছিটিয়ে রেখে বলল, সুই সুতার বক্সটা দে তো, মালা গাঁথি একটু। তানিয়া তৎক্ষণাৎ ছুটে গিয়ে সুই সুতার বাক্সটা নিয়ে এলো। আরোহী শুয়ে সুতা গেঁথে শুভ্র রঙা ফুলগুলো তুলে মালা গাঁথতে শুরু করলো সুন্দরভাবে। তনয়া, তানিয়া, অনয় এবং তুলি গোল গোল করে বসলো মেয়েটার চারপাশে। তনয়া নিজের হৃদয় কিঞ্চিত কুঞ্চিত করে শুধালো, বেলি ফুল পেলি কোথায়?
তনু ভাইয়ের বারান্দা থেকে এনেছি। তুমি কি এই ফুলগুলো চুরি করে এনেছো আপু? চুরি করে আনবো কেন? তনু ভাই নিজে আমাকে ফুল দিয়েছে। তন্য ভাই নিজে দিয়েছে? না দিয়ে যাবে কোথায়? ওই গাছে তার যতটা অধিকার আমারও ততটাই অধিকার। সে তো শুধুমাত্র বাজার থেকে গাছগুলো কিনে এনেছে, কিন্তু লাগিয়েছি তো আমি। তারপর গাছের পরিচর্যাও তো ডেকে ডেকে আমাকে দিয়েই করাই সে। তবুও যেন আরোহীর কথা বিশ্বাস করতে পারল না কেউ। সন্ধিহান দৃষ্টিতে তারা তাকালো ফুলগুলোর পানে। তখনই কক্ষে প্রবেশ করলো তূর্ণ। অনয়ের পানে তাকিয়ে বলল, কি রে ভুট্টা কুমার, কি করছিস? আমার ভুট্টা কুমারীর মালা গাঁথা দেখি। তা ভুট্টা কুমারের কি এখন ফুলকুমার হওয়ার ইচ্ছা জেগেছে নাকি? এদিকে আমার কাছে। অনয় উঠে এলো। তূর্ণ বেশ শাট বেঁধে বসলো কক্ষের বিছানায়। ছেলেটাকে আরো কাছে ডেকে জিজ্ঞেস করলো, বলতো জোনাকি কাকে বলে? জানি না, তুমি বলো। যে প্রাণীর পাছায় রাতের আধারে বাতি জ্বলে তাকে জোনাকি বলে। কোন প্রাণীর পাছায় বাতি জ্বলে? জোনাকি। জোনাকি কি? বললাম তো, যে প্রাণীর পাছায় রাতের আধারে বাতি জ্বলে তাকে জোনাকি বলে। কোন প্রাণীর পাছায় বাতি জ্বলে? তুই আজ খেয়াল রাখবি কোন প্রাণীর পাছায় বাতি জ্বলে। কোন প্রাণীকে এমন দেখলেই দৌড়ে আমার কাছে আসবে। আমি তোকে একদম হাতে ধরে জোনাকি চিনিয়ে দেব। আচ্ছা। রাত গড়িয়েছে বেশ। চারিদিকটা কালো আধারে ছেয়ে গেছে। বাহিরে এখনো ঝিরিঝিরি বৃষ্টির অস্তিত্ব রয়েছে। জনমানবেরও সারা শব্দ নেই তেমন। সবাই ঘুমিয়েছে বোধ হয়। চৌধুরী পরিবারের সকলেও ইতোমধ্যে ঘুমে নিমজ্জিত। তবে ঘুম নেই অনয়ের চোখে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলো। হাত পায়ের প্রতিকৃতি দেখল। অতঃপর বিরক্ত হয়ে উঠে বসল। মায়ের মাথার কাছ থেকে টর্চটা নিয়ে নীরবে নিঃশব্দে মা বাবার মাঝখান থেকে উঠে গেল সে। পা টিপে টিপে বেরিয়ে গেল কক্ষ থেকে। হাতে টর্চটা জ্বালিয়ে খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি বেড়ে যায়, থেমে গেল আড্ডা, কমে গেল ঠান্ডা। দেবের সেদিন দেখা হয়েছিল ছবিটার এই গানটা গুনগুন করতে করতে ছেলেটা এসে দাঁড়ালো বসার কক্ষে। ঠিক তখনই তুর্য বাড়িতে ফিরল। অফিসের একটা কাজে গিয়ে বৃষ্টির দরুন আটকে পড়েছিল সে, তাই ফিরতে ফিরতে এতটা দেরি। তবে বাড়ির আরেকটা চাবি তার কাছে থাকায় ভিতরে ঢুকতে খুব একটা অসুবিধা পোহাতে হয়নি। এখন সে দরজাটা আটকাবে কিভাবে? তুর্য ছাতাটা নিচে রাখলো। অতঃপর প্রথমে দাঁত দিয়ে মোবাইলটা কামড়ে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু তাতে খুব একটা সুবিধা করতে না পেরে ফ্ল্যাশ জানালো মোবাইলটা চেপে রাখলো দুই পায়ের মধ্যভাগে। পিছন থেকে হঠাৎ এই দৃশ্য দেখে চোখ বড় বড় হয়ে গেল অনয়ের। অন্ধকারের মধ্যে তুর্যের এই দুই পায়ের মধ্যে মোবাইলের আলো জ্বালিয়ে রাখাটা দূর থেকে মনে হচ্ছে যেন পাছায় বাতি জ্বলছে। অনয়ের হঠাৎ মনে পড়ল তূর্ণের কথা। সে তো বলেছিল জোনাকির পাছায় বাতি জ্বলে, আর এই ধরনের প্রাণী দেখলে তাকে ডেকে আনতে। অনয় দ্রুত ছুট লাগালো তূর্ণের কক্ষের পানে। গলা উঁচিয়ে বলল, জোনাকি পেয়েছি তুন্দ্র ভাই, জোনাকি পেয়েছি। এই প্রাণীর পাছায় বাতি জ্বলে। তূর্ণ মাত্রই ঘুমিয়েছিল। এর মধ্যে হঠাৎ দরজা ধাক্কা এবং অনয়ের চিৎকার চেঁচামেচি শুনে ধরফড়িয়ে উঠল সে। তড়িঘড়ি করে বসলো বিছানায়। সম্পূর্ণ বিষয়টা মস্তিষ্কে ধারণ করতে সময় লাগলো একটু। অনয় এসেছে বুঝেই ব্যস্ত হয়ে বিছানাটা ছাড়লো সে। দরজা খুলে শুধালো, কি হয়েছে? এত রাতে এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাসায় রুমে একটা বড় জোনাকি এসেছে। কি দেখতে না কি দেখে জোনাকি জোনাকি বলে চিল্লিয়ে মরছিস? যা ঘরে ঘুমা গিয়ে। থামলো তূর্ণ। কপালে ভাঁজ ফেলে আবার বলল, এই এত রাতে তুই বাইরে কি করছিস? ছোট কাকি আর ছোট কাকি তো ঘুমিয়েছে বোধ হয়। তুই নিশ্চয়ই তাদের পাশ থেকে লুকিয়ে লুকিয়ে উঠে এসেছিস। না না, ওটা জোনাকিই ছিল। তুমি বলেছিলে না জোনাকির পাছায় বাতি জ্বলে? ওর পাছায় বাতি জ্বলেছে, আমি স্পষ্ট দেখেছি। কি রঙের বাতি জ্বলতে দেখেছিস এর পাছে? নীল আলো, লাল আলো, সবুজ আলো নাকি সাদা আলো? অনয় চিন্তায় পড়ে গেল। মোবাইলের আলোর মতো ওই আলোটাকে কি রং বলে? সাদাও তো বলা যায় না। অনয় কিঞ্চিত সময় নিয়েও আলোর রং খুঁজে পেল না। অতঃপর সে হাত বাড়িয়ে নিজের ছোট ছোট হাত দ্বারা ধরল তূর্ণের হাত। টেনে সম্মুখের দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো আমার সঙ্গে, দেখবে কি রঙের বাতি জ্বলে। তূর্ণ বিরক্তি ভাব নিয়ে হেঁটে গেল অনয়ের পিছু পিছু। বসার কক্ষে যেতেই চোখে পড়ল তুর্যকে। ততক্ষণে সে দরজা আটকে হাতে মোবাইল নিয়ে নিজ কক্ষের পানে পা বাড়িয়েছিল।
তবে হঠাৎ এত রাতে তূর্ণ এবং অনয়কে ঘুরঘুর করতে দেখে থমকে দাঁড়ালো সে। রুকুজকে শুধালো, তোমরা এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? ওই একটু ঘুমিয়েছিলাম, কিন্তু অনয় আবার কে যেন দেখাবে করে তুলে নিয়ে এলো। অনয় আশেপাশে নজর ঘোরাতে ঘোরাতেই বলল, এখানেই তো ছিল জোনাকি, এখন কোথায় গেল? কোনো জোনাকি টোনাকি নেই। বৃষ্টির মধ্যে জোনাকিদের তো খেয়ে দিয়ে কাজ নেই যে ভিজে ভিজে তোকে দেখা দিতে আসবে। যা ঘরে গিয়ে ঘুমা। না না, জোনাকি এসেছিল, আমি সত্যি দেখেছি। আর তুমি যেমনটা বলেছিলে এর তোর জোনাকি বোধহয় আমাদের এখানে আস্তে আস্তে উড়ে গেছে। কাল আমরা দুজন মিলে জোনাকি খুঁজবো আবার। এখন ঘরে চল। পরপর তূর্ণ বাবার পানে তাকালো, বিদায় নিতে বলল, আমরা ঘুমাই গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। অনয়কে নিয়ে তূর্ণ তাড়াহুড়ো করে চলে গেল। তুর্য আর ঘাটল না বিষয়টা নিয়ে। বর্ষাকাল এই সময়ে সূর্যের দেখা পাওয়াই যেন কঠিন হয়ে উঠেছে। সারাদিন আকাশে শুধু কালো মেঘের আনাগোনা আর ঝাঁকে ঝাঁকে বৃষ্টির আগমন। তূর্ণ এই বৃষ্টির মধ্যেই বন্ধু বান্ধবদের সাথে নিয়ে বেরিয়ে পড়ল ফুটবল খেলার উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যেই তো ফুটবল খেলার আসল মজা। বেশ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে বাড়ির কাছে পিঠেই এক মাঠে এলো ছেলেটা। সকলের পরনে হাফ প্যান্ট আর টি শার্ট। তারা আর সময় ব্যয় করলো না খুব বেশি। নিজেদের মতো করে খেলা শুরু করলো স্বল্প সময়ের ব্যবধানেই। দৌড়ে ঝাঁপিয়ে শরীরে কাদা মাটি মেখে খেলছে সে। কিন্তু মাঠের ওই প্রান্ত থেকে তূর্ণের একজন বান্ধব সোহাগ দৌড়িয়ে এলো তার পানে। ছাতা মাথায় দেওয়া ছেলে মেয়েগুলোর পানে ইশারা করে বলল, ওটা তোর বোন না? কোন বোন? ওই যেন নাম। হ্যাঁ হ্যাঁ, তনয় আর আরোহী। তূর্ণ থেমে গেল। কপালে ভাঁজ পড়ল তার। সকাল 11টা কিংবা 11:30 বাজে কেবল। এখন তো তনয়া এবং আরোহীর কলেজে থাকার কথা। তারা এখানে কি করছে? তূর্ণ বল ফেলে রেখেই ছুটে গেল মাঠের শেষ প্রান্তে। সেখানেই গিয়েই চোখে পড়ল একটা ছেলে আরোহীকে কিছু কদম ফুল দিচ্ছে। আরোহী উৎফুল্ল হয়ে সে কদম ফুলগুলো লুফে নিচ্ছে। তূর্ণ ক্রোধে দিক বেদিক হারিয়ে আরেকটু এগিয়ে গেল আরোহীর পানে। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল মেয়েটার ফর্সা গালে। দাঁতে দাঁত চেপে বলল, কলেজের নাম করে এখানে বসে রঙতামাশা করছিস? এ বসে পেকে গেছিস? আকস্মিক তূর্ণের কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে গেল আরোহী এবং তনয়া। আরোহী গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকালো তূর্ণের পানে। তনয়াও গালে হাত দিল তৎক্ষণাৎ। আরোহীর গালে থাপ্পড় তো পড়ে গিয়েছেই, এখন আবার তার গলেও পড়ে কিনা কে জানে। আরোহীর চোখ দুটো অশ্রুসিক্ত হলো। আহত স্বরে বলল, আপনি আমাকে মারলেন তূর্ণ ভাই? হ্যাঁ মেরেছে, আর 2টা থাপ্পড় দেওয়া উচিত ছিল তোকে। কলেজ বাদ দিয়ে এখানে ছেলেদের সাথে তামাশা শুরু করেছিস? কথাগুলো বলতে বলতেই তূর্ণ আরোহীর হাত থেকে কদম ফুলগুলো কেড়ে নিল। কাদামাটির মধ্যে সে ফুলগুলো ফেললো ক্ষিপ্ত হয়ে। অতঃপর তা পা দ্বারা ফিসে দিয়ে বলল, আমার ছেলেদের থেকে ফুল নিচ্ছিস? এইটুকু বয়স, তার মধ্যে রাত বেরোতে ফেসবুকে পোস্ট করিস আই লাভ ইউ পাশের বাড়ির চ্যাংড়া পোলা, আবার কলেজ বাদ দিয়ে ছেলেদের সাথে আড্ডা দিস। মনে রং লেগেছে তোর? তোর মনের রং যদি আমি শেষ না করে দিতে পেরেছি, তবে আমার নামও তূর্ণ না। আপনি খুব খারাপ তূর্ণ ভাই। সবসময় আমাকে না মারলে না বকলে আপনার পেটের ভাত হজম হয় না বোধহয়। আমিও চাই না আপনার পেটের ভাত হজম হোক। আপনি আমার সাথে আর কখনো কথা বলবেন না, আর আমিও বলবো না। কথাগুলো বলে ওই স্থানে আর এক মুহূর্ত দাঁড়ালো না আরোহী। কানারা দলা পাকিয়ে শব্দ করে বেরিয়ে আসতে চাইছে তার গলা থেকে। ফর্সা নাকের ডগাটাও লাল হয়ে গেছে ইতোমধ্যে। কিন্তু এত মানুষের মধ্যে কাঁদতে চাইলটা মেয়েটা। তাই সে কিছুটা ব্যস্ত ভঙ্গিতেই দৌড় লাগালো বাড়ির পানে। তার পিছু পিছু তনয়া এবং বাকিরাও ছুট লাগালো। আরোহী এবং তনয়া চলে যেতেই তূর্ণের কাঁধে হাত রাখলো সোহাগ। কপালে ভাঁজ ফেলে বলল, একটু বেশি হয়ে গেল না? মেয়েটাকে থাপ্পড় মারাটা কি ঠিক হয়েছে তোর? এতে শুধুমাত্র আমার আর ওর ব্যাপার। এত রাগ রাখলেও আবার হয় না। চল খেলাটা শেষ করি এখন। রাত খুব বেশি নয়। ঘড়ির কাঁটায় টিক টিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 9টা। তূর্ণ বসে রয়েছে তার কক্ষে। সকালের পর আরোহীর সাথে আর দেখা হয়নি তার। তবে মেয়েটাকে থাপ্পড় মেরে এখন নিজেরই খারাপ লাগছে। তখন আরোহী চলে যাওয়ার পর ওই কদম ফুল দেওয়া ছেলেগুলোর সাথে কথা বলেছে তূর্ণ। ছেলেগুলো আরোহীর ক্লাসমেট ছিল এবং ওই ফুল দেওয়া নেওয়ার মেয়েটা দোষ ছিল না কোনো। শুধুই সে একটা থাপ্পড় মেরে দিল মেয়েটাকে। তূর্ণের ভাবনার মধ্যেই তার কক্ষের দরজায় টোকা পড়ল। মিনমিনে কণ্ঠে তনয়া বলল, ভাইয়া ভিতরে আসবো? আয়। একটা কথা বলতে এসেছিলাম। বলে ফেল। আজকে যা হয়েছে তাতে আরোহীর কোনো দোষ ছিল না, আর ওই ছেলেগুলো আমাদের ক্লাসমেট ছিল।
ক্লাসমেট ছিল বলে কি তাদের হাত থেকে ফুল নিয়ে যাবে নাকি? না, তা নয়। আসলে হয়েছে কি, আজ কলেজে ওই ছেলেগুলো কতগুলো কদম ফুল নিয়ে এসেছিল। এই ভেজা বর্ষায় ওই সুন্দর সুন্দর কদম ফুল দেখে আমি আর আরোহী নিজেদের লোভ সামলাতে পারিনি। ওদের নিকট ফুলের বিষয়ে জিজ্ঞেস করলে ওরা বলে মাঠের কাছে কদম গাছে নাকি অনেক ফুল ফুটেছে, আমরা তো আর গাছে উঠতে পারি না। তাই ওদের নিয়ে মাঠের কাছের কদম গাছটার কাছে গিয়েছিলাম। ক্লাসের সময় কেন গিয়েছিলে? ক্লাস বাদ দিয়ে কদম ফুল কিসের? বৃষ্টির কারণে আজ ক্লাসে তেমন ছাত্রছাত্রী আসেনি, তাই আমরাও ক্লাস না করে চলে এসেছিলাম আর কি। চলে যখন এসেছিলে তখন বাড়িতে আসতে আমরা কি মনে গিয়েছিলাম? আমি ছিলাম, অন্যরা ছিল। ওদের বলতে কদম ফুল এনে দেওয়ার জন্য। ক্লাস পালিয়ে অন্য ছেলেদের নিয়ে গেলি কেন? না মানে তোকে আর মনে মনে করতে হবে না, আপাতত চোখের সামনে থেকে সর, নয়তো একটাকে তো কারণে যে দিয়েছে, এবার তোকেও দেব। তনয়া ঢোক গিলল, আর কিছু বলার সাহস পেল না। সে চুপচাপ বেরিয়ে গেল কক্ষ থেকে। রাত বেড়েছে, চারদিকটা কেমন শুনশান নীরবতায় ছেয়ে গেছে। বৃষ্টিটাও নেই। তূর্ণ নিজের মনের অপরাধ বোধ এবং খারাপ লাগাকে দমাতে না পেরে শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে বাড়ি থেকে। প্রথমে সে আরোহীর বাড়ির দিকে রওনা দিয়েও আবার উল্টো দিকে ঘুরল। কিছুটা সময়ের ব্যবধানে এসে পৌঁছালো মাঠের কাছের সেই কদম গাছটার নিচে। এই ফুলের জন্যই তো আজ এত কিছু। তূর্ণ কিঞ্চিত সময় নিয়ে ঘুরে ঘুরে গাছের আশপাশটা পর্যবেক্ষণ করলো। অতঃপর মোবাইলের আলোর সাহায্যে গাছে চড়তে শুরু করলো। কিন্তু এখানেও সমস্যা। সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে গাছটা কেমন পিচ্ছিল হয়ে গেছে। হাতে মোবাইল নিয়ে এই পিচ্ছিল গাছে ওঠা কি এতটাও সহজ নাকি? তবুও হার মানল না তূর্ণ। অনেক কষ্টে উঠল সে গাছ। ইতোমধ্যে গাছের বাকলের সাথে তার নরম চামড়ার ঘর্ষণে হাত পা ছুলে রক্তের দেখাও মিলেছে। তবুও থেমে থাকেনি ছেলেটা। গাছের ডগায় উঠে এক গুচ্ছ কদম ছিঁড়ে হাতে নিয়েই ক্ষান্ত হলো সে। অতঃপর ওষ্ঠে এক টুকরো বিশ্বজয়ের হাসি ঝুলিয়ে নেমে এলো নিচে। নিচে নেমে আর দেরি করলো না তূর্ণ। এক ছুটে এসে দাঁড়ালো আরোহীদের বাড়ির সম্মুখে। মোবাইল ঘেটে কল লাগালো মেয়েটার নাম্বারে। আরোহী ঘুমাচ্ছিল, গভীর ঘুমে নিমগ্ন সে। এর মধ্যেই হঠাৎ করে বালিশের পাশে রাখা তার মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। নিভু নিভু দৃষ্টিতে স্ক্রিনে তূর্ণের নাম্বারটা দেখেই তার চোখের ঘুম উবে গেল। একের পর এক কল দিয়েই যাচ্ছে। আরোহী একবার ভাবলো মোবাইলটা বন্ধ করে দিবে, পরক্ষণেই আবার ভাবলো কলটা একবার ধরে দেখা যাক লোকটা কি বলে। উল্টোপাল্টা কিছু বলা শুরু করলে না হয় কল কেটে মোবাইলটা বন্ধ করে দেওয়া যাবে। আরোহী কল রিসিভ করে মোবাইল কানের কাছে ধরলো। থমথমে কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। এত রাতে কল করেছেন কেন? নিচে আয়। কেন? আগে আয় তো নিচে, তারপর দেখবি। কথাটা বলেই পরপর কল কাটলো তূর্ণ। আরোহী ভ্রুকুচকে রেখেই বিছানা ছাড়লো। লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো জানালার নিকট। উকি দিয়ে দেখলো তূর্ণ সত্যিই দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা বিছানার পাশ থেকে ওড়না নিয়ে পরিপাটিভাবে গায়ে জড়িয়ে নেমে এলো নিচে। দরজা খুলে গিয়ে দাঁড়ালো তূর্ণের পিছনে। ভারী কণ্ঠে শুধালো, সমস্যা কি? এত রাতে আবার আমাদের বাড়িতে এসেছেন কেন? তূর্ণ পিছন ফিরে তাকালো। আরোহীর চোখ মুখে স্পষ্ট ক্রোধের ছাপ। মেয়েটা নিশ্চয়ই তার উপরেই রেগে আছে। হাসলো তূর্ণ। তার হাতে ধরে থাকা কদম গুচ্ছ বাড়িয়ে দিল মেয়েটার পানে। মোহিত কণ্ঠে আওড়ালো, এই ভেজা বর্ষায় একগুচ্ছ কদম হাতে আমি দাঁড়িয়ে রয়েছি তোমার অভিমুখে। তুমি কি নেবে এই কদম গুচ্ছ, নাকি ফিরিয়ে দেবে আমায়? তূর্ণের কণ্ঠে এমন বাক্য শ্রবণে চমকালো আরোহী। এতদিনের কাজিন সম্পর্কটা ভেঙে অন্য সম্পর্কের আভাস দিতে শুরু করলো তাকে। হৃদয় স্পন্দন বাড়ল তার। তবে তার এই আভাসের উপর এক বালতি পানি ঢেলে খেকিয়ে উঠল তূর্ণ। ধমকে সুরে বলল, কি হলো? ফুলগুলো ধরবি নাকি ফেলে দেবো? আপনার কদম আপনিই রাখুন, লাগবে না আমার। তুই নিবি না এই ফুলগুলো? না। নিশ্চিত হয়ে বলছিস তো? শতভাগ নিশ্চিত। তোর জন্য কদম আনতে গিয়ে দেখ হাত দুটো কি অবস্থা হয়েছে, আর এখন তুই বলছিস নিবি না? আরোহী পূর্ণ দৃষ্টিতে তাকালো তূর্ণের হাতের পানে। সত্যি হাত দুটো ছেলে ছুলে একাকার অবস্থা। ফর্সা হাত দুটোতে লাল রক্ত লেগে আছে। মায়া লাগলো মেয়েটার। এই কদম গুচ্ছ আর ফিরিয়ে দিতে পারল না সে। হাত বাড়িয়ে নিল হাতে। থমথমে কণ্ঠে বলল, শুধুমাত্র আপনার হাতের অবস্থা দেখে মায়া লেগেছে বলে নিলাম, নয়তো নিতাম না। চল একটু হেঁটে আসি।
আরোহী দ্বিরুক্তি করল না, থমথমে মুখশ্রী নিয়ে হাঁটা শুরু করলো তরুণের পাশে পাশে। দুজনের মধ্যেই নীরবতা বিরাজমান, কেউ কথা বলছে না কোনো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নীরবতা ভাঙল তূর্ণ, কিছুটা এতস্তত করে বলল, সকালে তোকে থাপ্পড় মারার জন্য আমি মোটেও অনুতপ্ত নেই, তবে এই বর্ষায় সবার আগে তোকে কদম দিতে না পারে আমি সত্যি অনুতপ্ত। তার মানে আপনি বলতে চাইছেন আপনি আমাকে থাপ্পড় মেরে ঠিক করেছেন? অবশ্যই ঠিক করেছে, আরো দুটো থাপ্পড় মারা উচিত ছিল তোকে। একে তো ক্লাস না করে চলে এসছিস, তার মধ্যে আবার ছেলেদের নিয়ে গিয়েছিলি কদম পাড়তে। এখানে দোষের কি আছে? শুধু কদম পাড়তেই তো গিয়েছিলাম, আর তো কিছু নয়। আর কিছু হলে তুই এখনো জীবিত থাকতি না। আরোহী দাঁড়িয়ে পড়ল, ওষ্ঠ ফাঁকা করে বলতে চাইল কিছু, এর মধ্যেই ছমছমিয়ে বৃষ্টি নামলো, ভিজিয়ে দিতে শুরু করলো প্রকৃতিকে। বর্ষারই এক দোষ, বলা নেই কওয়া নেই, যখন তখন গগন কাঁপিয়ে বৃষ্টি নেমে পড়ে। এমন হঠাৎ বৃষ্টিতে তূর্ণ এবং আরোহী দুজনেই চমকালো বেশ। তূর্ণ মেয়েটার হাত টেনে দৌড় শুরু করলো পিছন ঘুরে। এক দৌড়ে তারা এসে দাঁড়ালো আরোহীদের বাড়ির সম্মুখে। তবে এত তাড়াহুড়া করেও বৃষ্টির পানি থেকে নিজেদের বাঁচাতে পারল না তূর্ণ এবং আরোহী। দুজনের শরীরে ভিজে একাকার। তূর্ণের বিরক্তিতে নাকমুখ কুঁচকে এলো, মাথার চুল ছাড়তে ছাড়তে সে তাকালো আরোহীর পানে। অমনি থমকে গেল বেচারা, হৃদস্পন্দন গাঢ় হয়ে উঠল মুহূর্তেই। বৃষ্টিতে ভিজে মেয়েটার শরীরে থাকা টি শার্টটা লেপটে গেছে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট তূর্ণের নিকট। বেচারা হাঁসফাঁস করে উঠল, হৃদয় নিষিদ্ধ অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠল মুহূর্তেই। হাজার হলেও সে পুরুষ মানুষ তো। তূর্ণের ভীষণ ইচ্ছে হলো আরোহীকে একটু ছুঁয়ে দিতে, ভালোবেসে অন্তত মেয়েটার ললাটের মধ্যভাগে একটা গাঢ় চুম্বন করতে। তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করল, নিজের পুরুষ তাত্ত্বিক মনোভাবকে দমন করতে মেয়েটার দিক থেকে নজর ঘুরিয়ে নিল। সে আদেশ দিল, ভিতরে যা আরোহী। আর একটু পরে যাই না? তূর্ণা আর চোখে তাকালো মেয়েটার পানে, হৃদকম্পন বাড়ল আরো। প্রবল এই বর্ষণের মধ্যে মেয়েটার রূপ যেন স্নিগ্ধতা ছড়াচ্ছে আরো। বৃষ্টির ফোঁটা ফোঁটা বিন্দু গায়ে মেখে উতলা করে তুলছে তূর্ণের হৃদয়। ঢোক গিলল বেচারা, ফের বলল, একটু পর না, এখনো ভিতরে যা। আরোহী তবুও গেল না। এবার হাতের সাথে একটা পাও সে বাড়িয়ে দিল বৃষ্টির মধ্যে। মুহূর্তেই বৃষ্টি ফোঁটা ফোঁটা বিন্দুরা ভিজিয়ে দিতে শুরু করলো তার পাখানা। আরোহী পা দুলালো, ওষ্ঠের হাসির উপস্থিতি রেখেই বলল, পায়ে এখন আলতা আর নুপুর হলে বেশি ভালো লাগতো। ভিতরে যাবি নাকি? কি হয়েছে তরুণ ভাই, হঠাৎ এভাবে ধমকাচ্ছেন কেন? কথা শুনছিস না কেন তাহলে? ভিতরে যেতে বলেছে, যাচ্ছিস না কেন? যাব না আমি, কি সুন্দর বৃষ্টি, দেখতে ভালো লাগছে। নিজের পা হতে মাথা অব্দি দেখ একবার, তারপর যদি তোর মনে হয় আমার সামনে থাকা উচিত তবে থাক, নয়তো ভিতরে যা। আরোহী ব্রুকুচকে তাকালো নিজের পানে, অমনি চমকে উঠল। বৃষ্টির পানিতে ভিজে কি বিশ্রী দেখাচ্ছে তাকে। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে যেন। আর এক মুহূর্তেও তূর্ণের সম্মুখে দাঁড়িয়ে থাকায় শক্তি পেল না সে। এক দৌড়ে চলে গেল গৃহের ভিতরে। তূর্ণ হাসল, ভেজা চুলগুলোতে হাত বুলাতে বুলাতে সেও নেমে পড়ল বৃষ্টির মধ্যে। আজ রাতটা হোক না একটু বৃষ্টিময়, সুন্দর বিকালের সময়। চারিদিকটায় এখনো সূর্যের উজ্জ্বল বিরাজমান। আজ বৃষ্টি নেই তেমন। সেদিন রাতে যা ঘটল মনে পড়লেও মেয়েটার ভিতরটা লজ্জায় শিউরে ওঠে। মেয়েটার ভাবনার মধ্যেই তার কক্ষে এলো ইরা, ডেকে বলল, আমি আর আয়ুষ একটু তূর্ণদের বাড়িতে যাচ্ছি, তুই যাবি? না না, আমি যাব না, তোমরা যাও। আচ্ছা, আমরা যাচ্ছি তাহলে, সন্ধ্যার আগেই চলে আসবো। তুই দরজা আটকে ভিতরে থাকিস। কথাটা বলে পিছন ঘুরল ইরা, দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, যাই গিয়ে তূর্ণকে দেখে আসি একটু, জ্বরে ছেলেটা নাকি শয্যাশায়ী হয়ে পড়েছে। আরোহী চমকালো, কার জ্বর? তূর্ণের? সেদিন যা বৃষ্টিতে ভিজেছে তাতে জ্বর ওঠারই কথা। সকালে বৃষ্টিতে ফুটবল খেললো, আবার রাতে তার সাথে ভিজলো। কিন্তু তূর্ণের জ্বর তো ভয়ঙ্কর, সহজে তার জ্বরটা আসে না। তবে যখন আসে তখন ছেলেটাকে নাজেহাল করে তোলে। আরোহীর মায়া হলো, হৃদয়ে কেমন একটা খারাপ লাগা অনুভব করলো। তূর্ণকে নিয়ে চিন্তা হলো ভীষণ। ছেলেটা ঠিক আছে তো? কতটা জ্বর উঠেছে? মেয়েটা তার সিদ্ধান্ত পরিবর্তন করলো সাথে সাথে। মাকে পিছন থেকে ডেকে বলল, মা, আমি যাব। তুই না একটু আগে বললি যাবি না? বাসায় একা একা থেকে কি করব, তাই ভাবলাম ও বাড়ি থেকেই ঘুরে আসি একটু।
কিঞ্চিত সময়ের বিলুপ্তি ঘটিয়েই তরুণদের বাড়িতে এসে পৌঁছালো ইরা, আয়ুষ এবং আরোহী। তাদের দেখে এগিয়ে এলো পৃথা। ইরাকে এক হাতে আগলে নিয়ে বলল, তোমাকে তো দেখাই যায় না, আমাদের এই দিকে একদমই আসো না। সাংসারিক কাজে ব্যস্ত থাকি, তাছাড়া কয়দিন ধরে যা বৃষ্টি, তাই আসা হয় না। থামলো ইরা, ফের বলল, তূর্ণ কোথায়? শুনলাম ওর নাকি খুব জ্বর। আর বলো না, কাল থেকে জ্বরে হুঁশই ছিল না ছেলেটার। ওষুধ টষুধ খাওয়ানোর পর একটু কমেছে জ্বরটা, ঘুমাচ্ছে এখন। তরুণের ঘুমানোর কথা শুনে এরা আর উপরে গেল না। পৃথার সাথেই খোশ গল্পে বসল সে। আয়ুষ আর তরুণের কক্ষের পানে না গিয়ে অনয়ের সাথে দুষ্টুমিতে মাতল। এমনি জ্বর ছেলেটার, তার মধ্যে আবার তার ঘুমে বিরক্ত করার দরকার কি? তবে আরোহী এই সুযোগটাই নিতে চাইল। সকলের অগোচরে আরোহী ধীর পায়ে উপরে উঠল। পা টিপে টিপে ঢুকলো তরুণের কক্ষে। কিন্তু এ কি, চারদিকটা অন্ধকারে ঘেরা। কক্ষের জানালাগুলো সব বন্ধ, আবার লাইটও নিভানো। মেয়েটা এদিক ওদিক হাতড়ে জানালার ফাঁক থেকে আসা আবছা আলোয় কক্ষের বৈদ্যুতিক লাইটটা জ্বালালো। তরুণ চিত হয়ে শুয়েছে, বিড়বিড়িয়ে বলছে কিছু। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে, সম্ভবত কোনো বাজে স্বপ্ন দেখছে বা কিছু। আরোহী আর বেরিয়ে গেল না কক্ষ থেকে। ফিরে গিয়ে দাঁড়ালো বিছানার নিকটে। একটু ঝুঁকে কান পেতে শোনার চেষ্টা করলো তরুণ কি বলছে তা, কিন্তু কিছুই তো শোনা যাচ্ছে না স্পষ্ট। কি বলছে এই ছেলে? আরোহী আর একটু ঝুঁকলো, একদম তরুণের মুখের নিকট কর্ণ নিয়ে শোনার চেষ্টা করলো তার কথা। কিন্তু কিছু শোনার পূর্বেই তরুণ হঠাৎ জড়িয়ে ধরলো আরোহীকে, শক্ত করে চেপে ধরল নিজ পক্ষের সাথে। হকচকিয়ে উঠল মেয়েটা। একজন পুরুষের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে শিরে উঠল তার দেহখানা। বুকের ভিতরে অবস্থানরত ছোট্ট হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল যেন দ্রুত বেগে। মেয়েটা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল তরুণের বাঁধন থেকে, কিন্তু পারল না। ছেলেটা আরো শক্তভাবে নিজের সাথে জড়িয়ে নিল তাকে। চোখ দুটো বন্ধ রেখেই অস্থির হয়ে বলল, তুই আমার, শুধুমাত্র আমার। কার কথা বলছেন আপনি তরুণ ভাই? কে আপনার? তুই আমার, শুধুমাত্র আমার। তোকে আমি হারাতে পারবো না। আমি ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। আরোহী ভ্রু কুঁচকালো। তবে কি তার তরুণ ভাই কারোর সাথে প্রেম করে বা কাউকে ভালোবাসে? মেয়েটার হঠাৎ বুক কাঁপলো। অদ্ভুত এক কষ্টদায়ক অনুভূতি ঘিরে ধরল তাকে। বুকের মধ্যে যেন তীব্র যন্ত্রণা শুরু করেছে। আরোহী ঢোক গিলল। নিজেকে তরুণের বাঁধন থেকে ছাড়াতে ব্যস্ত হলো ভীষণভাবে, কিন্তু সে ব্যর্থ। এত বড় শক্তপোক্ত এক পুরুষের সাথে তার মতো এক চুনোপুটির পাড়া কি সহজ নাকি? মেয়েটার শেষে আর উপায় না পেয়ে একটু জোরেই ডেকে উঠল, তরুণ ভাই, তরুণ ভাই। এরপরেও কোনো হেলদোল দেখা গেল না তরুণের মধ্যে। ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। 2 হাত তুলে সে ধাক্কা মারল তরুণকে। ফের ডাকলো, তরুণ ভাই, তরুণ ভাই। তরুণ এ পর্যায়ে নড়ে চড়ে উঠল। নিবু নিবু দৃষ্টিতে তাকালো সে চোখ মেলে। আরোহীকে এত কাছে দেখে ওষ্ঠে হাসি ফুটে উঠল তার। ভাবলো জ্বরের ঘরে স্বপ্ন দেখছে, তাই আর অতটা মাথা ঘামালো না সে বিষয় নিয়ে। আরোহীকে নিজের সাথে জড়িয়ে রেখেই চোখ বন্ধ করলো আবারও। ভ্রু কুচকালো মেয়েটা। ফের ছেলেটাকে ধাক্কা দিয়ে বলল, আমাকে ছেড়ে ঘুমান তরুণ ভাই। তরুণ ফের চোখ খুলল। নিভু নিভু দৃষ্টিতে তাকালো আরোহীর পানে। এখনো আরোহী এত কাছে যে, স্বপ্নটা কি শেষ হয়নি? ছেলেটা আবার চোখ বন্ধ করলো। কিঞ্চিত সময় নিয়ে চোখ খুলে আবার তাকালো। না, মেয়েটা এখনো তো তার সম্মুখ থেকে যাচ্ছে না। জ্বরের ঘুরে না হয় স্বপ্ন দেখছে, তাই বলে বারবার এক স্বপ্ন আসবে? তরুণ নিজের চোখ জোড়া কিঞ্চিত বড় করলো। কপালে ভাঁজ ফেললো আরোহী। এবার কিছুটা রুক্ষ কণ্ঠেই বলল, আমাকে ছাড়ুন তরুণ ভাই, আমার দম আটকে আসছে। তুই তাহলে আমার স্বপ্ন ছিলি না? তরুণের থেকে ছাড়া পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচল মেয়েটা। তবে তার একটু আগের বলা কথাই ভ্রু কুচকে এলো। চোখ ছোট ছোট করে বলল, আমি আপনার স্বপ্ন হতে যাব কেন? আশ্চর্য। তাহলে তুই আমার রুমে এইভাবে আমার উপরে কে করছিস? কথাটা বলে একটু থামলো তরুণ। চোখ বড় বড় করে শুধালো, এই, তুই আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার দুধে ধোয়া তুলসী পাতার মতো ইজ্জতের উপরে দাগ লাগানোর চেষ্টা করছিল না তো? নয়তো আমার বুকের উপরে সেভাবে গড়াগড়ি করছিলি কেন? একদম বাজে কথা বলবেন না তরুণ ভাই, আমি কিছু করিনি। আমি তো এসেছিলাম আপনার জ্বর দেখতে, কিন্তু আপনার কাছে আসতেই আপনি হুট করে জড়িয়ে ধরলেন আমাকে। কতবার বললাম ছাড়তে, ছাড়লেনই না। তুই যে সত্যি বলছিস তার প্রমাণ কি? তুই তো মিথ্যা বলতে পারিস। আপনাকে মিথ্যা বলে আমার লাভ কি? তাছাড়া আমারও তো শখ নেই আপনার দুধে ধোয়া তুলসী পাতার ন্যায় পবিত্র ইজ্জতে দাগ লাগানোর। আরোহী উঠে দাঁড়ালো। আরোহী দরজার দিকে পা বাড়ালো।
তৎক্ষণাৎ তার পিছন থেকে হাত টেনে ধরল তূর্ণ। মেয়েটা দাঁড়িয়ে পড়ল, তূর্ণের পানে তাকিয়ে বলল, কিছু বলবেন? আর একটু থাক না, এমন একা একা ভালো লাগছিল না, তাই বললাম। আরোহীর হাঁসফাঁস লাগছে, বিশেষ করে যখন থেকে সে উপলব্ধি করতে পেরেছে সে তূর্ণকে ভালোবাসে। তখন থেকে কেমন একটা লাগছে, তবে এমন আকুল আবদার ফেলতে পারল না সে। হাঁসফাঁস লাগার সাথে সাথে তূর্ণের জন্য খারাপও লাগছে কিঞ্চিত। ছেলেটা অসুস্থ, একা একা আছে, তাকে একটু হলেও সঙ্গ দেওয়া উচিত তার। আরোহী নিঃশব্দে বসে পড়ল তূর্ণের পাশে। হাসলো ছেলেটা, আবারও বিছানায় গায়ে দিতে দিতে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দিত, আমি ঘুমাবো আবার। ঘুমান আপনি, এর জন্য মাথায় হাত বুলিয়ে দিতে হবে কেন? আমার ঘুম যখন তুই ভাঙিয়েছিস তখন মাথায় হাত বুলিয়ে আবার তুই ঘুম পাড়িয়ে দিবি, তাড়াতাড়ি হাত বুলিয়ে দে। আরোহীর অস্বস্তি লাগছে ভীষণ। সে তূর্ণের মাথায় হাত বুলিয়ে না দিয়ে চুপচুপ বসে রইল। অমনি থমকে উঠল ছেলেটা, রুক্ষস্বরে বলল, কি হলো, হাত বুলিয়ে দিছিস না কেন? আরোহী এবার ইতস্তত বোধ নিয়ে হাত বুলালো শুরু করলো তূর্ণের মাথায়। ছেলেটা চোখ বন্ধ করলো। কিঞ্চিত সময়ের মধ্যেই পাড়ি জমালো ঘুমের দেশে। রাত্রি গভীর। আরোহী চারিদিকটা কৃষ্ণ কালো আধারে ঢাকা পড়ে গেছে। আরোহী বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে। দুই চোখে তার ঘুম নেই মোটেই। বারবার শুধু তূর্ণের কথা মনে পড়ছে। তূর্ণকে সে ভালোবাসে কথাটা স্মরণে আসলে হৃদয় কেঁপে উঠছে। যে ছেলেটাকে সে ছোটবেলা থেকে ভাই মেনেছে, তার প্রতি এমন অনুভূতি নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়। আরোহীর কাছে এটা কোনো অনুভূতি নয়, বরং পাপ মনে হচ্ছে, পাপ। এখন থেকে নিজেকে তূর্ণের থেকে দূরে সরিয়ে রাখতে হবে তাকে। ছেলেটার প্রতি তার মনে তৈরি হওয়া অনুভূতির নিঃশেষ ঘটাতে হবে। যে অনুভূতির কোনো ভবিষ্যৎ নেই, সে অনুভূতির প্রসারণ না ঘটানোই শ্রেয়। সময় প্রবাহমান। সময়ের এই প্রবাহমান গতিতে কেটে গেছে দিন তিনেক। তূর্ণের জ্বর কমে গেছে এর মধ্যে, কিন্তু আজ কল না করলেই নয়। তূর্ণ অস্থির ভঙ্গিতেই নিজের মোবাইলটা হাতে তুলে নিল। কল লাগালো আরোহীর নাম্বারে। আরোহী বসেছিল মোবাইলের পাশেই। সে দেখেছে তূর্ণ কল করেছে। তূর্ণের নামটা দেখেই মেয়েটার মনটা আকুপাকু করে উঠেছিল কল ধরার জন্য, কিন্তু নিজেকে সে নিয়ন্ত্রণ করেছে। না, সে কিছুতেই কলটা ধরবে না। ওই লোকটার সাথে কথা বললে দেখা যাবে সে আরও তার মায়ায় পড়ে গেছে, আর ভুলতে পারছে না। তার চেয়ে এর সাথে দেখা না করা কিংবা কথা না বলাই শ্রেয়। মোবাইলে কল বাজতে বাজতে থেমে গেল, পরপর আবার বাজলো। একের পর এক কল এলো তূর্ণের, তবুও কলটা ধরল না সে। শেষে বাধ্য হয়ে তূর্ণ একটা মেসেজ ধরল। তুই হয়তো মোবাইলের কাছে নেই, কাছে এলে একটু মিস কল দিস। আরোহী দেখলো মেসেজটা, তবে উত্তর দিল না কোনো। কিছুটা সময়ের ব্যবধানেই তূর্ণ এসে পৌঁছালো আরোহীদের বাড়িতে। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল ইরা। তূর্ণকে দেখে একগাল হাসলো সে। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আরে তূর্ণ বাবা যে, আয় আয় ভিতরে আয়, জ্বর কমেছে তোর? কথাটা বলে আর তূর্ণের উত্তরের অপেক্ষা করলো না ইরা। নিজেই ছেলেটার কপালে হাত ছুঁয়ে দেখলো জ্বর আছে কিনা। জ্বর নেই দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। স্বাভাবিক স্বরে বলল, বস এখানে, আমি বরং তোর জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। কতদিন পর এলি আমাদের বাসায়, তার উপর অসুস্থ শরীর। আরোহী, আয়ুষ, কই তোরা? তূর্ণ এসেছে। তূর্ণ এসেছে শুনে আয়ুষ ছুটে এলো। আরোহী নিজ কক্ষের দরজা আটকালো তৎক্ষণাৎ। হৃদস্পন্দন বাড়ল তার। এই লোক এই সময়ে তাদের বাড়িতে এসেছে কেন? নিশ্চয়ই সে কল ধরেনি তাই। না না, সে কিছুতেই তূর্ণের সম্মুখে যাবে না। যতটা সম্ভব ওই লোকটার থেকে এড়িয়ে চলতে হবে। আরোহী এলো না তূর্ণের সম্মুখে। কপাল কুঁচকে এলো ছেলেটার। সন্দিহান স্বরে সে প্রশ্ন করল, আরোহী ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আরে না, কি হবে, ঠিকই আছে। হয়তো আমার ডাক শুনতে পায়নি, তাই আসছে না। তুই বস, আমি এখনই ডেকে দিচ্ছি ওকে। এরা পা চালিয়ে গেল আরোহীর কক্ষের সম্মুখে। হাত উছিয়ে টোকা দিল বন্ধ দরজায়। ডেকে বলল, আরোহী, আরোহী, শুনছিস আমার কথা? তূর্ণ এসেছে, ডাকছে তোকে। তূর্ণ ভাইকে বলে তাও আমার ভীষণ মাথা ব্যথা করছে, একটু শুয়েছি। একটু আগেও তো তোকে একদম ঠিক দেখে গেলাম, আয়ুষের সাথে দুষ্টুমি করছিলি। কই, তখন তো মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথা কি বলে আসে যে আমি একটু পর আসবো? আয়ুষের সাথে যখন দুষ্টুমি করেছি তখন মাথা ব্যথা ছিল না, এখন হয়েছে। মেয়ের কথা এরা কিছুটা চিন্তিত হলো। একটু আগেও ঠিক থাকা মেয়েটার হঠাৎ মাথা ব্যথা কেন শুরু হলো? ইরা ফের দরজায় ধাক্কা দিল। চিন্তাত সুরে বলল, তোর কি বেশি মাথা ব্যথা করছে? দরজা খোল তো, দেখি তো কি হয়েছে।
একটু শুয়েছি, তুমি এখান থেকে যাও তো এখন, একটু একা থাকতে দাও আমাকে। এরা তবুও মানল না। হাজার হলেও মায়ের মন তো। সে ফের গলা উঁচিয়ে বলতে চাইল কিছু। এর মধ্যে তন্য এসে উপস্থিত হলো সে স্থানে। কপাল কুঁচকে শুধালো, কি হয়েছে? দরজা খুলছে না? না, মাথা ব্যথা করছে নাকি? মাথা ব্যথা শুনে তন্য আর কিছু বলল না। মায়া হলো আরোহীর প্রতি। থাক, মেয়েটা যখন দরজা খুলতে চাইছে না তখন খুলতে হবে না। পরে মেয়েটা সুস্থ হলে তার সাথে এসে দেখা করে যাওয়া যাবে। তূর্ণ একবার তাকালো আরোহীর কক্ষের বন্ধ দরজার পানে, অতঃপর ইরার পানে তাকিয়ে বলল, থাক, আর টাকাটাকি করতে হবে না ওকে। মাথা ব্যথা করছে যখন, শুয়ে থাকুক একটু সময়, আমি না হয় পরে আবার আসবো। তূর্ণ চলে গেল। এরাও আর ডাকাডাকি না করে পা বাড়ালো নিজের কাজের উদ্দেশ্যে। আরোহী স্বস্তি নিঃশ্বাস ফেলল। সকাল নেমেছে ধরনীর বুকে। আরোহী দাঁড়িয়ে রয়েছে তূর্ণদের বাড়ির সম্মুখে। তনয়াকে আগেই বলেছিল তৈরি হয়ে থাকতে, এখানে এসে আর দাঁড়াবে না, কলেজে যাবে দ্রুত। অথচ মেয়েটার দেখাই নেই কোনো। এখনো কি করছে কে জানে। তূর্ণ দাঁড়িয়েছিল বাড়ির বাগানে। অনয়ের সাথে ঘুরে ঘুরে দেখছিল বাগানের ফুল, ফল এবং সবজির গাছগুলো। অনয়কে বাগানে রেখে পা বাড়ালো গেটের পানে। তূর্ণকে গেটের দিকে আসতে দেখেই চমকালো আরোহী। হৃদস্পন্দন গাঢ় হলো তার। উল্টো ঘুরে দ্রুত হাঁটা ধরল সে। তূর্ণ তৎক্ষণাৎ পিছন থেকে ডাকলো, আরোহী, আরোহী। মেয়েটা শুনেও না শোনার ভান করল। ব্যস্ত পায়ে ছুটল কলেজের পানে। তূর্ণের কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে গেল। মেয়েটা কি তাকে কোনোভাবে এড়িয়ে চলছে? দুপুরের সময় আকাশে সূর্যটা তার উজ্জ্বলতা বাড়িয়েছে আগের তুলনায়। তূর্ণ দাঁড়িয়ে রয়েছে আরোহী এবং তনয়ার কলেজের সম্মুখে একটা চায়ের দোকানে। মেয়েটা সত্যি সত্যি কি তাকে এড়িয়ে চলছে নাকি এটা তার মনের ভুল, সেটা বুঝতে হবে আগে, তারপর অন্য কিছু। কিঞ্চিত সময়ের ব্যবধানে কলেজ ছুটি হলো আরোহী এবং তনয়ার। তারা দুজনে বেরিয়ে এলো কলেজ থেকে। তূর্ণ যেন আরোহী তনয়াকে দেখতেই পায়নি এমনভাবে চায়ের কাপে চুমুক বসালো। কিন্তু কলেজের গেট থেকে বেরিয়ে আসতেই ছেলেটাকে চোখে পড়ল আরোহী এবং তনয়ার। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আরোহী এত চায় তাকে তূর্ণের সম্মুখে পড়তে না, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বারবার এই লোকের সম্মুখেই পড়তে হয়। এলোমেলো দৃষ্টি ফেলল মেয়েটা। তূর্ণের ভাবনাকে সত্যি করে দিয়ে সে লুকিয়ে পড়ল তনয়ার আড়ালে। কিন্তু কি আর থামে? ভাইকে দেখে উৎফুল্ল হলো সে। হাত উঁচিয়ে ডাক দিতে গেল তূর্ণকে। হক চকালো আরোহী। তৎক্ষণাৎ সে নিজের হাত ধারা টেনে ধরল তনয়ার হাত, চিবিয়ে চিবিয়ে বলল, কি করছিস কি? তূর্ণ ভাইকে ডাকছে। ওনাকে ডাকতে হবে না, বাড়িতে চল তাড়াতাড়ি। কেন? বাড়িতে কাজ আছে আমার। ওনাকে ডাকলে এখন আবার হাসির মতো প্যাক প্যাক শুরু করবে। তারপর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। কি এত কাজ বাড়িতে তোর? আছে, অত কথা বলার সময় নেই এখন, বাড়িতে চল তো। তনয়াকে টেনে নিয়ে চলে গেল আরোহী। তূর্ণ সোজা হয়ে দাঁড়ালো এবার। কপালে ফুটে উঠল গুটি কয়েক ভাঁজ। একটু আগ পর্যন্ত তার হৃদয়ে সন্দেহ ছিল যে আরোহী তাকে এড়িয়ে চলছে। এবার তা বিশ্বাসে পরিণত হলো। রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা। চারদিকে শীতল হাওয়া বইছে। তবে আজ বোধহয় পূর্ণিমা। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে একখানা গোল থালার ন্যায় রূপালি চাঁদ উকিঝুঁকি মেরে দেখা দিচ্ছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ আর মেঘেদের লুকোচুরি খেলা দেখছিল আরোহী। ঠিক তখনই তার কাঁধে এসে একটা শক্তপোক্ত পুরুষালী হাত থামল। ভয় হলো আরোহীর। সৃষ্টিকর্তার নাম জপতে জপতে ঘাড় ঘুরিয়ে তাকালো সে পিছনে। অমনি চমকে উঠল আরো। ধরফরিয়ে উঠল কলিজাটা। এ কি? এ তো ভূতের চেয়েও বড় কেউ। তনু এখানে কি করছে? কখন এসেছে? কেন এসেছে? ঢোক গিল মেয়েটা। আমতা আমতা করে বলল, আপনি কখন এলেন? কেন, এখানে এসে তোর কোনো সমস্যা করলাম নাকি? না, সমস্যা হবে কেন? হঠাৎ এলেন তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। হঠাৎ না এলে তো তোকে পেতাম না। আমার নাম শুনলে তো মনে হয় দরজা বন্ধ করতে, নয়তো পালাতে। আরোহী চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। এলোমেলো ভঙ্গিতে ছাদের দরজার পানে পা বাড়িয়ে বলল, চলো নিচে গিয়ে কথা বলি। আপনি নাকি আগের দিনও আমার সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু তখন আমার মাথা ব্যথা ছিল। মাথা ব্যথা ছিল নাকি মাথা ব্যথার ভান ধরেছিলে যাতে আমার সাথে দেখা করতে না হয়? কই, আর আমি আপনার সাথে দেখা না করার জন্য মাথা ব্যথার ভান ধরবো কেন? সত্যি আমার মাথা ব্যথা ছিল। এড়িয়ে চলছিস কেন আমাকে? যে ভয়টা পাচ্ছিল তাই হলো। তূর্ণ শেষ পর্যন্ত ধরেই ফেলেছে যে আরোহী তাকে এড়িয়ে চলছে। কই, এত বছরে তো সে কখনো এড়িয়ে চলতে পারলো না আরোহীকে। আর এই 2 দিনের পুচকে মেয়ে কিনা তাকে এড়িয়ে চলার মতো দুঃসাহস দেখিয়েছে। চোয়াল শক্ত হয়ে উঠল তূর্ণের।
হ্যাচকা টানে আরোহীকে ফেললো নিজের বুকের উপর। দাঁতে দাঁত চেপে বলল, বল, কেন এড়িয়ে চলছিস আমাকে? কোথায়? আমি আপনাকে এড়িয়ে চলবো কেন? এটা নিশ্চয়ই আপনার ভুল ধারণা। তূর্ণ আরোহীর ধরে রাখা হাতটা পিছনে মুচড়ে ধরলো, সাথে সাথে হিসিয়ে বলল, আমার মিথ্যে বলছিস? এত সাহস তোর? হাতের ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল আরোহী। ব্যথাতুর কণ্ঠে বলল, হাত ছাড়ুন তূর্ণ ভাই, লাগছে আমার। লাগুক, লাগার জন্যই তো ধরেছে। কয়েকদিন ধরে তোকে দেখতে না পেয়ে আমারও লেগেছে ভীষণভাবে। তোর এড়িয়ে চলেছে আমাকে কষ্ট দেয়, তা তুই বুঝিস না? আমার এড়িয়ে চলা আপনাকে কষ্ট দেয়? কেন দেয়? তূর্ণ উত্তর দিল না আরোহীর প্রশ্নের, বরং মেয়েটার হাতটা আরো জোরে মুচড়ে ধরে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দে, এড়িয়ে চলছিস কেন আমাকে? সমস্যা কি তোর? আরোহী হাতের ব্যথায় দিশেহারা হয়ে উঠল। আঁখি ধয় ভরে উঠল মুহূর্তেই। নিজেকে তূর্ণের বাঁধন থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও পারল না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল সব সত্যি বলে দিবে, তারপর যা হবার হবে। তূর্ণ রেগে গেলে না হয় ক্ষমা চেয়ে নেওয়া যাবে তার কাছে। ভালোবাসা তো কখনো অপরাধ নয়। আর এই ভালোবাসার ক্ষেত্রে কারো হাতও থাকে না। কখন কাকে কার ভালো লেগে যাবে কেউ জানে না। তাছাড়া এভাবে আত্মীয় এবং কাছাকাছি বাড়ি হওয়ায় তূর্ণের থেকে তার বেশি দিন লুকিয়ে থাকাও সম্ভব না। মেয়েটা নিজের চোখ বন্ধ করে নিল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে ধাতস্থ করলো নিজেকে। অতঃপর বলল, আমি আপনাকে ভালোবাসি তূর্ণ ভাই। তূর্ণ চমকালো, হাতটা আলগা হয়ে এলো তার। সে কি সত্যি শুনছে নাকি ভুল? নিজের কানকে বিশ্বাস করতে পারল না ছেলেটা। হতবাক স্বরে বলল, কি বললি? আবার বলতো। আমি আপনাকে ভালোবাসতে চাইনি তূর্ণ ভাই, তবুও কিভাবে যেন হয়ে গেল আমি নিজেও জানি না। থামলো মেয়েটা, জিভ ধারা ওষ্ঠ ভিজিয়ে ফের বলল, আমাকে মাফ করে দিন তূর্ণ ভাই। আমি জানি আমি ভুল করেছি। ছোটবেলা থেকে যাকে ভাই ভাই বলে মুখে রক্ত তুলেছি তাকে এভাবে ভালোবাসা নিশ্চয়ই অপরাধ। তবে আমি চেষ্টা করছি আপনাকে ভোলার, তাই তো আপনার থেকে দূরে দূরে থাকছি, এড়িয়ে চলছি। তূর্ণ মন দিয়ে শুনল আরোহীর বলা সব কথাগুলো। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল মেয়েটার মুখ পানে। অতঃপর হুট করেই তার হাত টেনে পা বাড়ালো নিচের দিকে। হকচকিয়ে উঠল আরোহী, ভয় জাগলো হৃদয়ে। এই ছেলে তাকে টেনে নিয়ে নিচে যাচ্ছে কেন? এখন কি তূর্ণ তার এই ভালোবাসার কথা সবাইকে বলে দিবে? বাড়ির সবাই কথাটা জানতে পারলে নিশ্চয়ই ঝামেলা হবে। তাকে খারাপ ভাববে সবাই। দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হবে। আর ইরা এবং আরুষ, তারা তো তাকে মেরেই ফেলবে। আরোহী ভীত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আপনি কি সবাইকে এ কথা বলে দিবেন তূর্ণ ভাই? দয়া করে কাউকে কিছু বলিয়েন না, তাহলে যে ঝামেলা হয়ে যাবে অনেক। তূর্ণ যেন কিছুই শুনল না। আগের মতোই আরোহীর হাত টেনে ধূপধাপ পা ফেলে হাঁটছিল। মেয়েটা দিশেহারা হয়ে উঠল। নিজের উপর নিজের রাগ লাগলো ভীষণ। তাকে ভালো মানুষই করে সব সত্যি কে বলতে বলেছিল? এখন পড়ল তো বিপদে। আরোহীর কান্না পেল ভীষণ। ধূপ করে সে বসে পড়ল মেঝেতে, ঢুকরে কেঁদে উঠে বলল, আমি আপনাকে আর ভালোবাসবো না তূর্ণ ভাই, তবুও দয়া করে কাউকে কিছু বলবেন না। মা জানতে পারলে নির্ঘাত মেরে ফেলবে আমাকে। তূর্ণ পাশ পিছন ঘুরে তাকালো আরোহীর পানে, থমথমে কণ্ঠে বলল, কাকে কি বলবো না বলবো তা পরে দেখা যাবে, আগে নিচে চল। আমি কোথাও যাব না, আমি এখানেই বসে থাকবো, আপনি বাড়িতে ফিরে যান। কথা বাড়াস না আরোহী, উঠে নিচে চল বলছে। তূর্ণের শক্ত কণ্ঠস্বর। আরোহী তবুও উঠল না, ঠাই বসে থেকে বলল, আপনি এমন করছেন কেন তূর্ণ ভাই? বলছি তো আমি আপনাকে আর ভালোবাসবো না। নিজেকে শুধরানোর চেষ্টা করব, আপনার থেকে সবসময় দূরে থাকবো। তপ্ত নিঃশ্বাস ফেলল তূর্ণ। হুট করেই কোলে তুলে নিল মেয়েটাকে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, তোর যা বলার বলে দিয়েছিস। এরপর তুই আমার থেকে দূরে যাবি নাকি কাছে আসবি তা আমি ঠিক করব, তুই না। এরা বসার কক্ষে সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ আরোহীকে তূর্ণের কোলে আসতে দেখে চমকালো সে। টিভি বন্ধ করে দ্রুত ছুটে গেল মেয়ের পানে। ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে ওর? তুই ওকে কোলে নিয়েছিস কেন? পড়ে ব্যথা ট্যাথা পেয়েছে নাকি? তূর্ণ আরোহীকে কোল থেকে নামিয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, তোর কি হয়েছে তুই বল। আরোহী আমতা আমতা শুরু করলো। জোরপূর্বক হেসে বলল, কই কিছু না তো। এরা ভ্রু কুচকালো। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল তূর্ণ। একটু সময় নিয়ে বলল, আমি আর আরোহী দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তূর্ণের কথায় চমকে উঠল আরোহী এবং ইরা দুজনেই। এই ছেলে এসব কি বলছে? আরোহীর চোখ বড় বড় হয়ে গেল। শুধুমাত্র সেই নয়, তূর্ণও ভালোবাসে তাকে। তাহলে সেদিন ওই জ্বরের ঘরে ভালোবাসি ভালোবাসি কথাটা তাকেই বলেছিল ছেলেটা। অথচ সেই কিনা কি ভেবে নিয়েছিল? আবার তূর্ণকে এড়িয়ে চলতেও শুরু করেছিল।
মাথাটা ঘুরে উঠল ইরার। ভালোবাসি পর্যন্ত না হয় ঠিকই ছিল, কিন্তু এই ছেলে তো বিয়ে পর্যন্ত চলে গেছে। তূর্ণকে তাদের পছন্দ নয় এমন নয়, ছেলেটাকে তারা ছোট থেকে দেখে আসছে। আজকালকার যুগে এমন ছেলে পাওয়া ভার। ইরা এবং আরুষ তো একবার ভেবেও ছিল যে তুর্যের নিকট তূর্ণকে জামাই হিসেবে চাইবে, কিন্তু সাহসের অভাবে কখনো বলতে পারেনি। আজ সেই সুযোগ তূর্ণের মাধ্যমে নিজেই দ্বার গোড়ায় এসে পৌঁছালো। তবে এভাবে তো আর বিয়ে হয় না। তুর্য পৃথার সাথে কথা বলতে হবে। আরুষও বাসায় নেই এই মুহূর্তে। ইরা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, বিয়ে বললেই তো আর বিয়ে দিয়ে দেওয়া সম্ভব নয়। তোর মা বাবার সাথে কথা বলতে হবে, তারপর দুই পরিবার মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয়ে তবেই বিয়ে না হবে। তূর্ণ নির্বিকার ভঙ্গিতে একটু এগিয়ে গিয়ে বসলো সোফায়, গা এলিয়ে দিয়ে বলল, তাদের কল করে এখানে আসতে বলো, যা হবার রাজি হবে। এরা হতাশা নিঃশ্বাস ফেলল। কটমট করে তাকালো আরোহীর পানে। মেয়েটার দিকে একটু ঘেঁষে দাঁড়িয়ে বলল, এমনিতে তো আমাদের সামনে তূর্ণকে একদম দেখতে পারিস না, এখন এগুলো কি? আমাদের মান সম্মান আর কিচ্ছু রাখলি না। আরোহীর মুখশ্রী চুপসে গেল। মায়ের কথার পরিপ্রেক্ষিতে সে কি উত্তর দিবে ভেবে পেল না। সবচেয়ে বড় কথা, কোথা থেকে কি হয়ে গেল তাই মাথায় ঢুকছে না তার। এড়িয়ে যাওয়ার জন্য তূর্ণ তাকে চোটপাট দেখালো। সেও ভালো মানুষই করে ভালোবাসি বলে দিল। তূর্ণ তখন কোনো কথা বলল না। এখানে এসে সরাসরি বলে দিল বিয়ে করবে। এই কথা ছাদে বললে কি এমন হতো? রাত 10টার অধিক। ইরাদের বাড়িতেই মজলিস বসেছে তূর্ণ আর আরোহীর বিয়ের ব্যাপারে। দুই পরিবার যখন আগে থেকেই চেনা জানা, তখন আর বিয়ের ব্যাপারে কেউ দ্বিমত করেনি। তাছাড়া তুর্য তো আগে থেকেই সবটা জানতো, সেই সামলে নিল সবটা। তবে শেষ সময়ে এসে বাদ সাধল আরুষ। কিছুটা ইতস্তত করে বলল, আরোহী এখনো ছোট, সামনে এসএসসি পরীক্ষার পর বিয়েটা দিলে হতো না? তুর্যর সাথে সাথে প্রতিবাদ করলো। আরুষের পানে তাকিয়ে বলল, পরীক্ষার জন্য কি এদের প্রেম আটকে রাখতে পারবি তুই? কাছাকাছি বাড়ি, সারাদিন দেখা হবেই, প্রেম চলবে। তুই আমি যতই আটকানোর চেষ্টা করি না কেন, এরা ঠিকই নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ ভালোবাসা বজায় রাখবে। তার থেকে বিয়ে দিয়ে দেই। এম নামক হারাম সম্পর্ক না থাকলে হালাল সম্পর্কেই থাকুক। তুর্যের কথার উপরে আর কেউ কিছু বলার মতো পেল না। সে তো ভুল কিছু বলেনি। এখন পড়াশোনার ক্ষতি হবে, পরীক্ষা খারাপ হবে ভেবে বিয়ে দিবে না। তুর্যরা আর দেরি করল না। যত তাড়াতাড়ি সম্ভব কাজী সাহেবকে ডেকে বিয়েটা তূর্ণ আর আরোহীর 4 হাত এক করে দিল। মধ্যরাত, চারদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। তূর্ণ আর আরোহীর বিয়ের পর সকলে বাড়িতেই চলে গেলেও তূর্ণ রয়ে গেছে এই বাড়িতেই। তূর্ণ আজ এখানেই থাকবে। সিদ্ধান্ত হয়েছে আরোহীর পরীক্ষার আগ পর্যন্ত সে বাবার বাড়িতেই থাকবে। পরীক্ষা শেষ হলে একসাথে ধুমধাম করে তুলে নিয়ে যাবে। তবে আজ যেহেতু তাদের বিয়ে হয়েছে, তাই তূর্ণ প্রথম রাতটা এখানেই কাটাবে। আরোহীকে চটজলদি শুধুমাত্র একটা শাড়ি পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বাসর ঘরে। মুখে কোনো সাজগোজের ছাপ নেই। বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। কোথা থেকে কি হয়ে গেল মস্তিষ্ক ধরতে পারছে না কিছুই। এক হিসেবে একটু আগে এসে ভালোবাসি কথাটা স্বীকার করলো। এর মধ্যে তার বউও হয়ে গেল। সম্পর্কটা কেমন যেন এক পলকে বদলে গেল। আরোহীর ভাবনার মধ্যেই দরজা খুলে ভিতরে ঢুকলো তূর্ণ। কিঞ্চিত কেঁপে উঠল আরোহী। হৃদস্পন্দন গাঢ় হলো তার। তূর্ণ এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পানে। মেয়েটার হৃদয় ভীত হলো। ঢোক গিলে সে ঠাই বসে রইল সেখানেই। অমনি ধমকে উঠল তূর্ণ। গম্ভীর স্বরে বলল, বাসরাতে স্বামী কক্ষে এলে তাকে যে সালাম দিতে হয় জানিস না? সালাম করবে আদব। আরোহী কেঁপে উঠল। ফাঁকা ঢোক গিলল ফের। এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনিয়ে বলল, আসসালামু আলাইকুম। আমার মুখোমুখি এসে দাঁড়িয়ে বলো। আরোহী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তূর্ণের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। তূর্ণ ওষ্ঠ প্রসারিত করল। সালামের জবাব দিয়ে হুট করে জড়িয়ে ধরল মেয়েটাকে। মৃদু কণ্ঠে বলল, তোর বলো তখনকার কথার উত্তর শুনবি না? আরোহী কপালে ভাঁজ ফেলল, ভ্রুকুচকে শুধালো, কোন কথাটার? তখন সাথে যে বললি আমাকে ভালোবাসিস। আরোহী কিঞ্চিত লজ্জা পেল। তৎক্ষণাৎ মাথাটা নুয়ে ফেলল সে। তূর্ণ আরো গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটাকে। তার চুলের ভাঁজে আলতোভাবে একটা চুমু খেয়ে বলল, আমিও ভালোবাসি তোকে। সমাপ্ত।